হ্যাঁ রাকেবুল, আজকে হচ্ছে আমরা 2 নম্বর চ্যাপ্টারটা পড়বো সামাজিক বিজ্ঞান বইয়ের। তো তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসে 4টা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার আমরা ওটা পড়ছি। ওই চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়ছি, যে মানুষ আগে আলাদা থাকতো, একটা সময় পর বিভিন্ন পশু পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য বা সমাজবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করার জন্য একসাথে হওয়া শুরু করছে। এরপর পরিবার হলে সেখান থেকে একটা মানে এই সমাজ হলো, সমাজ থেকে একটা দেশ রাষ্ট্র ভাবে পরস্পরের সাথে সবার যোগাযোগ হলো। একটা সময় পর শিকার করে খাইতে, পরবর্তীতে তারা কৃষি কাজ করছে। এবারে গৃহপালিত পশু পাখি পালন করা শুরু করছে। এরপর হচ্ছে নদীর কাছাকাছি অঞ্চলগুলোতে বসবাস করা শুরু করছে। এরপর দেখা গেছে কৃষিকাজের ফলন কমে যায়, ব্যবসা বাণিজ্য বাড়ছে। তখন তারা ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের শিল্প বিপ্লবের সময় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি দিছে, বিভিন্ন মেশিনারিজ বের করছে, যন্ত্রপাতি বের করছে। সেগুলো দিয়ে কৃষিকাজ আরো অনেক উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, এক দেশ থেকে অন্য দেশে যাওয়া শুরু করছে। এভাবে হচ্ছে কি তোমার পরস্পরের সাথে যোগাযোগ বৃদ্ধি হয়েছে, যে ব্যবসা বাণিজ্য বাড়ছে, রেলগাড়ি হয়েছে, এক দেশ থেকে মানুষ আরেক দেশে গেছে। এখন যন্ত্রপাতি যে বানাবে, তো ফলে দেখা গেছে এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাগবে যেগুলো দিয়ে যন্ত্রগুলো বানাবে। যেমন লোহা যদি বানাইতে হয়, লোহা তো প্রকৃতিতে নর্মালি এভাবে পাওয়া যায় না। মাটিতে বিভিন্ন ধাতুর সাথে এগুলো মিশ্রিত অবস্থা থাকে, তাই না? তো এগুলোকে একসাথে কালেক্ট করতে হয়, পরিশোধন করতে হয়, পরিষ্কার করতে হয়। পরিশোধন করে দেন হচ্ছে গিয়ে তোমার এগুলো যন্ত্রপাতি ইউজ করে গলিয়ে একটা সুন্দর একটা যন্ত্রপাতি তৈরি করা হয়। তো এই যে মাটির নিচে বিভিন্ন ধাতু, মূল্যবান ধাতুগুলা, সোনা রূপা যেগুলো থাকে, এগুলো তো সব দেশে থাকে না, অনেক অনেক দেশে থাকে। তো দেখা গেছে বিভিন্ন কলোনি যখন গঠন করেছে ব্রিটিশরা বা যারা, তারা হচ্ছে কি বিভিন্ন দেশ থেকে ঘুরে ঘুরে গিয়ে এই জিনিসগুলা উত্তোলন করে নিয়ে আসতো, পরে নিজের দেশে গিয়ে নিয়ে এগুলো পরিশোধন করে এগুলো থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাইতো। তো এভাবেই মানুষের সাথে যোগাযোগ বাড়ছে, বিভিন্ন কলোনি হয়েছে। তো বাংলাদেশও ঠিক এরকম। বাংলাদেশও ব্রিটিশরা আসছিল, যে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছিল 1757 সালে। এখন তো 2026 সাল চলে। তো 1757 সালের দিকে নবাব সিরাজউদ্দৌলার পতন হয়েছে। তখন হচ্ছে কি ব্রিটিশরা এই ভারত উপমহাদেশ কোনটা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে অঞ্চলটা, এই অঞ্চলে ব্রিটিশরা আসলো, 190 বছর মতো শাসন করলো। পরে হচ্ছে তোমার 1947 সালে কি হইলো, ব্রিটিশরা এখান থেকে চলে গেছে। পরে ভারত পাকিস্তান দুইটা আলাদা দেশ হয়ে গেছে। বাংলাদেশ ছিল পাকিস্তানের আন্ডারে। পরে আবার 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো পৃথিবী যেমন মানুষ আলাদা ছিল, পরবর্তী একত্রিত হয়ে বিভিন্নভাবে বসবাস শুরু করছে। তো বাংলাদেশের যে অঞ্চলটা বা এই যে আশেপাশে যে অঞ্চলটা, এই অঞ্চলটা কিভাবে কার পরে কে শাসন করছে, কিভাবে উন্নতি হয়েছে, এই জিনিসগুলো নিয়ে মূলত সেই চ্যাপ্টারটা। এই জন্য এখানে লেখছে বাংলাদেশের ইতিহাস। ঠিক আছে? তো এখানে বিভিন্ন ধারাবাহিকতা আছে, যেমন তোমার আমি যদি দেখাই, এই যে দেখো। তো প্রথমে হচ্ছে গিয়ে বাংলাদেশের যে বাংলাদেশ, এই দেখো এই দেখো বর্তমান বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ মানে কলকাতা আর কি, হ্যাঁ, ত্রিপুরা, আসাম, এই সবগুলো অঞ্চল, এটা মিলেই হচ্ছে বাংলাদেশের আমরা জিনিসটা পড়তে চাইতেছি। ঠিক আছে? তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এখানে আসছে। তো দিল্লিতে ছিল, তারপর হচ্ছে তোমার বাংলাদেশে ছিল, বিভিন্ন অঞ্চলে ছিল আর কি। হ্যাঁ, এই দেখো বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস। এটা কি অনেক আগে, প্রথমে ইন্দো আর্য যারা, তারা আসছে বাংলাদেশে, মানে এই উপমহাদেশে আসছে। এরপর একটা সময় পর মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল। এরপর আসছে প্রাচীন যুগের পর আছে মধ্যযুগ। এই মধ্যযুগের মধ্যে কারা শাসন করতে থাকে, গুপ্ত বংশ। এই যে 300 সাল থেকে 600 সাল পর্যন্ত তারা শাসন করছে। হ্যাঁ, তাদের সবার সবার নামের মধ্যে গুপ্ত ছিল, যেমন বন্যগুপ্ত, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, এরকম আর কি। এরা শাসন করত। এরা ছিল তোমার সম্ভবত বৌদ্ধ কিংবা হিন্দু ছিল। এরপর হচ্ছে গৌড়রা শাসন করছে 600 সাল থেকে 700 সাল। এরপরে তারা মারা গেছে। এরপর কোনো শাসন আমল ছিল না, তো যার কারণে হচ্ছে বিভিন্ন ধরনের কলহ, যুদ্ধ টুদ্ধ লাগে থাকতো আর কি। এরপর আছে এরপর আবার পালরা শাসন করতে আসছে, তারাও হিন্দু ছিল, তো শাসন করতে আসছে। তো গোপাল ছিল, পাল বংশের অনেক রাজা ছিল, তারা শাসন করছে। শাসন করার পরে তোমার হচ্ছে বর্মরা রাজবংশ, তারা আসছে। সেন সেনরা এরপর শাসন করছে, বল্লাল সেন, হ্যাঁ, লক্ষণ সেন, এভাবে অনেক নাম ছিল, তারা শাসন করছে। এরপর হচ্ছে মুসলমানদের শাসন। এই যে তোমার 1200 সালের দিকে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, উনি হচ্ছে গিয়ে পরবর্তীতে এই বাংলাদেশের যে আশেপাশে অঞ্চলটা, সেখানে হচ্ছে মুসলমানরা আসছে, তারা শাসন করছে। এরপরে এবার দেখো বাংলাদেশের স্বাধীন সুলতান, বিভিন্ন সুলতান ছিল, যেমন শামসুদ্দিন, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, এবং নাম ছিল। তো একটা নাম হচ্ছে ইলিয়াস শাহী বংশ, এই বংশের নাম। তারা শাসন করছে বিভিন্ন মেয়াদে। এবার বাইজিদ বংশ শাসন করছে, গণেশ বংশ শাসন করছে, ইলিয়াস শাহী বংশ শাসন করছে, হাফসির শাসন করছে, হুসেন বংশ শাসন করছে। হ্যাঁ, এমন করে বিভিন্ন মানুষ শাসন করছে। সুর বংশ তারা শাসন করছে। হ্যাঁ, করমানি বংশ শাসন করছে। এবার হচ্ছে মোগলরা।
মোগল এসে বাংলাদেশে মোগল যে সম্রাট আকবর যে নববর্ষ আবিষ্কার করলো। তো এইভাবে হচ্ছে গিয়ে বিভিন্ন মানুষ শাসন করছে, এবার দেখো অনেক মানুষের নাম দেওয়া আছে। এগুলো মনে রাখা লাগবে না, একটা বাট একটা ক্রম আর কি, কেমনে কেমনে আসছে, এক এক সময় এক একজন শাসন করছে। এবার বিভিন্ন শাসন দেখো, শেষ পর্যন্ত দেখো মুর্শিদ কুলি জাফর খান, সুজাউদ্দিন খান, সরফরাজ খান, আলীবর্দী খান, শেষ শেষ পর্যন্ত দেখো সিরাজউদ্দৌলা। এই দেখো 56 থেকে 57, মাত্র 2 বছর। 57 সালে ব্রিটিশরা আসছে, তারা নবাব হারিয়ে গেছে, ব্রিটিশরা এসে শাসন করছে। একটা সময় পর 1947 সালে ভারত পাকিস্তান আলাদা হয়েছে, আলাদা হওয়ার পরে ব্রিটিশরা চলে গেল, পরে শেষ পর্যন্ত সেখান থেকে বাংলাদেশ হয়েছে। এই হলো ধারাবাহিকতা, ঠিক আছে। তো এটাই বইয়ের মধ্যে বিভিন্ন ভাবে পড়ানো হবে, তো একটু মনোযোগ দিয়ে পড়লেই দেখতে পারবা। দেখো, 1971 সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম হলেও বাংলার ইতিহাস অনেক প্রাচীন। অর্থাৎ আমরা যে বাংলাদেশটা দেখতেছি এটা জন্ম হয়েছে 1971 সালে, ঠিক আছে, কিন্তু এই দেশের ইতিহাস, এই দেখো ইতিহাস অনেক প্রাচীন। কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করছে, কখনো তুর্কিরা আসছে, কখনো হচ্ছে তোমার মোগলরা আসছে, কখনো হিন্দুরা, এভাবে বিভিন্ন মানুষ শাসন করছে, তাই না? অনেক ধারা পরম্পরা এখানে আছে আর কি। এরপরে কি বলছে, প্রাচীন যুগ থেকে হিসেব করে, যেমন মৌর্যরা, শুঙ্গ, কুষাণ, গুপ্ত, পাল, সেন শাসনের ধারাবাহিকতায় এসেছিল মধ্যযুগ। ওই যে তোমার বললাম প্রথমে প্রাচীন যুগ ছিল, এখানে বিভিন্ন মানুষ শাসন করেছে, মৌর্য বিভিন্ন মানুষ শাসন করছে, এগুলো এমসিকিউ যেন মনে রাখতে হইতে পারে। মৌর্য, শুঙ্গ, এই তোমার কুষাণ, গুপ্ত, পাল, এরপর হচ্ছে সেন আমল, এগুলা বিভিন্ন মানুষ শাসন করতে করতে একটা সময় পর মধ্যযুগে আসছে। মধ্যযুগের মুসলমানরা শাসন করছে আর কি, ঠিক আছে। যেমন বখতিয়ার খলজিয়ার নদিয়া জয়ের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন। তো নদিয়া হচ্ছে তোমার ভারতের একটা অঞ্চল, হ্যাঁ। এই অঞ্চলটা মানে পশ্চিমবঙ্গে কলকাতার দিকের একটা অঞ্চল। এই অঞ্চলে যখন ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি দখল করছে, এই জায়গাটাতে প্রথম মুসলমানরা শাসন করা শুরু করছে, ঠিক আছে। তো এ সময় খিলজি, তুগলক, ইলিয়াস শাহী, হুসেন শাহী, মুঘল, নবাবী বংশের শাসকগণ বাংলা শাসন করেন। এই যে তোমার এখানে বিভিন্ন নাম দেখতেছো না, এগুলো হচ্ছে তাদের বিভিন্ন বংশের নাম আর কি। যেমন তুগলক, ইলিয়াস শাহ, হুসেন শাহ, প্রত্যেক নামে শাহ আছে আর কি, মুঘল শাহ, যেমন তোমাদের কোনো বিভিন্ন শাহ কই না, জুনাইদ শাহ, আব্দুর রহমান শাহ, এরকম আর কি। মুঘল শাহ, নবাবী বংশ, এই বিভিন্ন মানুষ এখানে শাসন করছে, এদের হচ্ছে বংশের নাম আর কি। তাহলে প্রথম ছিল প্রাচীন যুগ, প্রাচীন যুগে শাসন করছে কারা, মৌর্য, শুঙ্গ, কিষাণ এরা। এবার হচ্ছে মধ্যযুগ আসছে, মানে মাঝামাঝি যুগটা আর কি, বর্তমানে হচ্ছে আধুনিক যুগ। তো মাঝামাঝি সময়ে মুসলমান শাসন করছে, ইলিয়াস শাহ, হোসেন শাহ, মুঘল, নবাব এরা শাসন করা শুরু করছে আর কি, ঠিক আছে। তারপর দেখো ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশ বাংলায় গড়ে তোলে শক্তিশালী শাসন কাঠামো। এখন যদি এমসিকিউতে আসে, হ্যাঁ, ধরো এমসিকিউতে আসলো, কারা বাংলাদেশ তোমার হচ্ছে শক্তিশালী শাসন কাঠামো প্রথমে গড়ে তুলে, এটা কারা গড়ে তুলছে? কারাটা ভালো বোঝা যায় না। এই দেখো ইলিয়াস শাহী আর হোসেন শাহী, এই দুটা যে আমল, হ্যাঁ, এই দুটা আমলে শক্তিশালী শাসন কাঠামো গড়ে উঠছে। এরপর পলাশী যুদ্ধে, পলাশী যুদ্ধ কোনটা? পলাশী যুদ্ধ হচ্ছে গিয়ে তোমার, এই যে বললাম, এই নবাব সিরাজউদ্দৌলা হারছে ব্রিটিশদের সাথে। ব্রিটিশ কারা জানো না, বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট খেলে না, ইংল্যান্ডের দলটা হচ্ছে এর দেশটা হচ্ছে ব্রিটিশ ছিল আর কি, তখন নাম ছিল ব্রিটিশ। তো পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের পর বাংলা ও ভারতবর্ষ চলে গিয়েছে ইংরেজদের অধীনে, অর্থাৎ বাংলাদেশ এবং ভারত এই পুরো অঞ্চলে তখন শাসন করছিল, বাংলাদেশ এবং ভারতবর্ষ এটা শাসন করছিল প্রথমে ইংরেজরা, হ্যাঁ, ইংরেজরা, ইংল্যান্ডের লোকেরা, ইংরেজরা শাসন করতেছিল। তো পরবর্তীতে তাদের হাত থেকে মুক্তির পর বর্তমান বাংলাদেশের নাম হয়েছে পূর্ব পাকিস্তান। তা আমরা তো জানি, তো 1947 সালে আলাদা হওয়ার পরে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান নাম ছিল পশ্চিম পাকিস্তান, হ্যাঁ। তো পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে হচ্ছে বাংলাদেশ আমরা পাইছি আর কি। তাহলে এটাই, যে এই রাষ্ট্রটা প্রথমে আমরা বাংলাদেশ হিসেবে পাই নাই, এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় শাসন করছে। প্রথমে হচ্ছে ধরো মৌর্য, এবারে মধ্যযুগ আসলো, মুসলমান শাসন করলো। এরপর হচ্ছে ইংরেজ আসলো, এদেরকে বিতাড়িত করা হলো। পরবর্তীতে পাকিস্তানের শাসন আমল আসলো, তারা বাংলাদেশের উপর জুলুম করছে। পরবর্তীতে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, ঠিক আছে। তো দেখো, এখানে এই দ্বারা আমরা কি কি জানতে পারবো, বাংলায় মানব বসতির ধারণা জানতে পারবো, অর্থাৎ বাংলাদেশে মানে কিভাবে কোন কোন অঞ্চলে মানব বসতি গড়ে উঠছে সেগুলো জানতে পারবো।
তারপর হচ্ছে রাজনৈতিক ইতিহাস, মানে রাজনৈতিক বিভিন্ন পরম্পরা, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এবারে যুগ বিভাজন, যুগ বিভাজন মানে হচ্ছে কোন যুগে কোন আমলে তোমার হচ্ছে কারা শাসন করছে সেটা জানতে পারবো। তারপর হচ্ছে প্রাচীন বাংলার আর্থ সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ তখন সামাজিক অবস্থা কিরকম ছিল, অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, কি কি উৎসব সংস্কৃতি চালু ছিল, বিভিন্ন ধর্মীয় কালচার চালু ছিল, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। তারপর হচ্ছে মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবো, অর্থাৎ তখন মুসলিমরা যে শাসন করছে, কেমন শাসন করছে সেগুলো জানতে পারবো। ঔপনিবেশিক যুগে বাংলা রাজনৈতিক জীবন ব্যাখ্যা করতে পারবো। ঔপনিবেশিক যুগ কোনটা? ঔপনিবেশিক যুগ হচ্ছে ওই যে বললাম না, ইংরেজরা কলোনি, তারা হচ্ছে ব্রিটিশরা বিভিন্ন দেশে যাইতো, যাই সেখানে তাদের হচ্ছে কি সরকার ব্যবস্থা কায়েম করতো, বিভিন্ন লুটপাট চালাইতো, বিভিন্ন মূল্যবান ধাতু চুরি করে নিয়ে যেত, আর ওই দেশের মানুষের উপর জুলুম করতো, ন্যায্য মূল্য দিত না। এভাবে তারা হচ্ছে বিভিন্ন দেশে কলোনি গঠন করতো। কলোনির বাংলা নাম হচ্ছে উপনিবেশ। তারা অর্থাৎ মানে যেমন ইসরায়েল নিত আর কি, বাংলাদেশকে তার দখল করতো, বিভিন্ন জায়গা দখল করে করে সেই দেশটাকে শাসন করে ফেলতো, তাদের কথা মতো চলা লাগতো। তো এটা ছিল উপনিবেশ। ওই সময়টাকে বলা হয় ঔপনিবেশিক যুগ, ঠিক আছে? তো ওই যুগে তখন অবস্থা কিরকম ছিল সেই জিনিসটা আমরা জানতে পারবো। বাংলাদেশের জন্মকথা, কিভাবে জন্ম হলো, সংস্কৃতি কি কি কালচার এখানে আছে, বাংলাদেশের সভ্যতা, হ্যাঁ, ঐতিহ্য কিরকম ছিল, মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর স্বাধীনতা উত্তর, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে আমরা জানতে পারবো। স্বাধীনতা উত্তর মানে কি? স্বাধীনতা উত্তর মানে এখানে পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতা পরবর্তী সময়। গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক জোট গঠন হয়েছে, তারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে, হ্যাঁ, স্বৈরশাসকদের বিরুদ্ধে, সেই জিনিসগুলো আমরা জানতে পারবো আর কি। তো এই দেখো প্রথম পার্ট 1 2 3, এখানে আমরা কি জানতে পারবো? এখানে জানতে পারবো হচ্ছে, রেকর্ড হচ্ছিল তো তাই না? হ্যাঁ, রেকর্ড হচ্ছিল। আচ্ছা, বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস, তো এই জিনিসটা যদি আমরা পড়তে চাই, প্রাচীনকাল থেকেই বাংলাদেশের এই ভূখণ্ড মানব বসতির অস্তিত্ব ছিল। তার মানে বাংলাদেশের মানব বসতি হঠাৎ করে আসে নাই, অনেক আগে থেকেই ছিল আর কি। সম্প্রতি আবিষ্কৃত প্রত্ন নিদর্শন থেকে প্রমাণিত হয়েছে এই ভূমির প্রাচীনতা। অর্থাৎ প্রত্ন নিদর্শন কি তা এটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্ন নিদর্শন, প্রত্ন নিদর্শন হচ্ছে প্রাচীনকালে বিভিন্ন মানুষ কি বিভিন্ন মাটির জিনিসপাতি, লোহার জিনিসপাতি ব্যবহার করতো, বিভিন্ন বিল্ডিং তুলছিল, হ্যাঁ, এগুলো ব্যবহার করতো। তো সময়ের সাথে সাথে এখানে বসবাস করা কমাই দিছে, ফলে ঝড় বৃষ্টি, এবারে পাথরের নিচে, মাটির নিচে চাপা পড়া, পাহাড়ের নিচে চাপা পড়ার কারণে সেগুলো মাটির নিচে চলে গেছিল। পরবর্তীতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা আবিষ্কারের মাধ্যমে এই জিনিসগুলো বের করছে। এগুলার যেহেতু প্রাচীন যুগের নিদর্শন, এজন্য এদেরকে বলা হয় প্রত্ন নিদর্শন, ঠিক আছে? প্রাচীন যুগের নিদর্শনকে বলা হয় প্রত্ন নিদর্শন। তো এগুলা বয়স বের করা যায়, কোনটা কত বছর আগের এগুলা বের করা যায়। এগুলা যখন আরো বড় হবা, কিভাবে বয়স বের করা হয় কার্বন থেকে, হ্যাঁ, সেগুলা বের করা যায়। তো বয়স বের করলে বোঝা যায় কত বছর জিনিস আগের, সেখান থেকে ধারণা করা যায় আর কি যে কত বছর আগ থেকে বাংলাদেশের মানুষ বাস করতো। অর্থাৎ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যাইতো যে বাংলাদেশ কত প্রাচীন ছিল আর কি, ঠিক আছে? যেমন চট্টগ্রামের যে রাঙ্গামাটি, সীতাকুণ্ড, যে চট্টগ্রামের রাঙ্গামাটি আর সীতাকুণ্ড, এটা হচ্ছে। তারপর হচ্ছে কুমিল্লার যে লালমাই পাহাড়, হ্যাঁ, তুমি দেখবে একটা লালমাই পাহাড় আছে। তারপর হচ্ছে হবিগঞ্জের চুনারাঘাট, এটাও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নরসিংদীর ওয়ারী বটেশ্বর পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার। হাতিয়ার মানে ওই যুগে মানুষ যে জিনিসগুলো ব্যবহার করতো এদেরকে বলা হয় হাতিয়ার। আর প্রাগৈতিহাসিক, ওই যে বললাম না, প্রাচীন যুগের আগের যে যুগটা প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীনকাল, এই যুগের যে বিভিন্ন ধরনের হাতিয়ার যন্ত্রপাতি সেগুলো পাওয়া গেছে, হ্যাঁ। এখন কোথায় পাওয়া গেছে? নরসিংদীর ওয়ারী বটেশ্বর। মানে এমসিকিউতে কি আসবে? ওয়ারী বটেশ্বর কোন অঞ্চলে অবস্থিত? নরসিংদীতে। তারপরে বলছে চুনারাঘাট, হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোথায় অবস্থিত? তুমি কি বলবা? হবিগঞ্জে। যদি বলে লালমাই পাহাড় কোথায় অবস্থিত, সেটা কোথায়? কুমিল্লা। যদি বলে সীতাকুণ্ড, রাঙ্গামাটি, এগুলো কোথায় অবস্থিত, তখন তুমি কি বলবা? চট্টগ্রাম, ঠিক আছে? এমনি আর কি। এই দেখো পাথর, ফসিল, কাঠের হাত কুঠার, বাটালি, তীরের ফলক প্রভৃতি। অর্থাৎ এই যে আমি বললাম বিভিন্ন জিনিস পাওয়া গেছে, কি কি পাওয়া গেছে তারা এখান থেকে উদাহরণ দিছে। যেমন বিভিন্ন ধরনের পাথর, সেখানে খোদাই করা বিভিন্ন নকশা, কাঠের তৈরি বিভিন্ন কুঠার, বাটালি, এটা এক ধরনের যন্ত্র, তীরের ফলক, তীর, ধনুক, এই জিনিসগুলো পাওয়া গেছে আর কি, হ্যাঁ। তো এই সময়ে মানুষ বনে বাজারে ঘুরে যাযাবরের মতো জীবনযাপন করেছে। অর্থাৎ ওই সময়টাতে মানুষ তার সমাজবদ্ধ হয় নাই, তখন বন বাজারে বিভিন্ন যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ঘুরে বেড়াইছে।
এই যে যাযাবর, যাযাবর বলতেছিলাম যারা বিভিন্ন সময় সময়ের প্রয়োজনে বিভিন্ন জায়গায় বসবাস করে তারা হচ্ছে যাযাবর। তো বনমালীরা ঘুরে বেড়াচ্ছে, একটা সময় পর কি পরিবার গড়ে উঠছিল, তাই না? তো এটা হচ্ছে বাংলাদেশের হিসাবে। এরপর বগুড়ার মহাস্থানগড় ও নরসিংদীর ওয়ারী বটেশ্বরে গড়ে উঠেছিল সমৃদ্ধ মানব বসতি। তাহলে যদি প্রশ্ন আসে সর্বপ্রথম সমৃদ্ধ মানব বসতি কোথায় গড়ে উঠেছিল, সেটা কোথায় হবে? বগুড়ার মহাস্থানগড়। বগুড়ার মহাস্থানগড় অর্থাৎ এর মহাস্থানগড় একটা অঞ্চল, সেখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। আবার নরসিংদীর যে ওয়ারী বটেশ্বর সেখানেও পাওয়া গেছে, ঠিক আছে, সেখানেও পাওয়া গেছে। এখন আমি যদি দেখাই তোমার বগুড়ার মহাস্থানগড়, এই দেখছো নি কি সুন্দর জায়গাটা? এই যে দেখো, এই যে নিদর্শনটা, এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। এটা অনেক প্রাচীন না, অনেক পুরাতন। তো এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। এবার হচ্ছে ধরো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ ওয়ারী বটেশ্বর। এই দেখো অনেক প্রাচীন জায়গা আছে নি, এগুলো হচ্ছে নারায়ণগঞ্জের ওয়ারী বটেশ্বর। এগুলো অনেক প্রাচীন আর কি, ঠিক আছে। তো বগুড়ার এই স্থানটার নাম হচ্ছে মহাস্থানগড়। তো মহাস্থানগড়ে অবস্থিত প্রাচীন নগরটির নাম পুণ্ড্রনগর, যা খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গড়ে উঠেছিল। তাহলে এমসিকিউতে যদি আসে, দাঁড়াও এটা ডিলিট করে ফেলি। তার তার এমসিকিউতে আসছে যে কত খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যীশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পূর্ব, পূর্ব মানে 4র্থ শতক, মানে 400 বছর আগে ওটা গড়ে উঠেছিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তখন পৃথিবীতে আসেন নাই। তো এই অঞ্চলটার নাম কি? পুণ্ড্রনগর। তাহলে এমসিকিউতে আছে সবচেয়ে প্রাচীন নগর কোনটা, সবচেয়ে প্রাচীন, তো সেটা কি? পুণ্ড্রনগর, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। তো ওদিকে ওয়ারী বটেশ্বর এটা একটা জায়গাটা থেকেও পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ মানব বসতির চিহ্ন। এটা আমি চিহ্ন দেখালাম, ওয়ারী বটেশ্বর কোন জায়গাটা ছিল। সমসাময়িক কালে ভারত উপমহাদেশে 16টি মহাজনপদের নাম জানা যায়। অর্থাৎ এই সময় পুরো ভারত অঞ্চল জুড়ে তোমার কতটা জায়গায় এরকম প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শন পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে 16টা জায়গায়, ঠিক আছে। তো এখান থেকে ধারণা করা যায় যে কত আগ থেকে বাংলাদেশ বা ভারত উপমহাদেশে মানুষ বসবাস করা শুরু করেছে। তো উপমহাদেশ, এই যে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা উপমহাদেশের বিভিন্ন জনপদের মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস জানা যায়। মৌর্য যুগ মানে এই যে সর্বপ্রথম প্রাচীন যেই যারা শাসন করা শুরু করছিল, তাদের আগ থেকে যে বিভিন্ন মানুষ বসবাস করা শুরু করছে সেগুলো জানা যায়। তবে বর্তমান বাংলাদেশ অংশের ইতিহাসের প্রাথমিক নিদর্শন হিসেবে প্রাপ্ত শিলালিপিটি মৌর্য যুগের বলে মনে করা হয়। অর্থাৎ আমরা পুরো ভারত উপমহাদেশে যদি জানতে চাই, সেটা হচ্ছে মৌর্যদের থেকে। সিমিলার ভাবে বর্তমান যে বাংলাদেশ অংশটা, সেখানে যে প্রাথমিক যে নিদর্শন পাওয়া যায় সেটা কোন আমলে? সে শিলালিপিটা ছিল মৌর্য যুগের। অর্থাৎ এই যে পুণ্ড্রনগর সেটা ছিল তোমার, এগুলো হচ্ছে শিলালিপিটি মৌর্য যুগের আর কি, ওই যে 300 থেকে 600 যে যুগটা, হ্যাঁ এই যুগে আর কি, এই যুগের সময়। তো অনেকের মতে লিপিটি সম্রাট অশোকের জারিকৃত। ওই যে শিলালিপি মানে এখানে একটা প্রাচীন খোদাই করে একটা তাদের ব্যবহার করা জিনিস পাওয়া গেছে, সেটা নাম হচ্ছে শিলালিপি। এই লিপিটা ধারণা করা হয় ওর যে মৌর্য বংশের যে রাজা সম্রাট অশোক, তিনি এটা বের করছিলেন, ঠিক আছে। এটা এটা অনুমান করা হয় আর কি। এই শিলালিপির বিবরণ থেকে অনুমান করা হয় মৌর্য সম্রাট অশোক পুণ্ড্রনগর শাসন করেছেন। তো এটা ধারণা করতেছে এই যে মহাস্থানগড়ের যে বগুড়ার যে পুণ্ড্রনগর, এই নগরটা সর্বপ্রথম কারা শাসন করছেন? এই মৌর্য সম্রাটরা শাসন করছেন, সেটা ধারণা করা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু তুমি কঠিন লাগতে পারে, কারণ এইগুলো শব্দগুলো তো কঠিন, কিন্তু সহজে মনে রাখবা যে বাংলাদেশ হওয়ার আগে বিভিন্ন মৌর্য, পাল, শের, হ্যাঁ এরা শাসন করছে, এরপরে মুসলমানরা আসছে, এরপরে ব্রিটিশরা আসছে, এরপরে পাকিস্তান, এরপরে হচ্ছে বাংলাদেশ। তো এমনি বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষ আসছে আর কি, তাদের ব্যবহার করা বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন যুগের নিদর্শনগুলো, সেগুলো আমরা জানতেছি। তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন রাজবংশ বাংলাদেশের বর্তমান যে ভূখণ্ড সেগুলা শাসন করেছে, মানে সময় সময় বিভিন্ন মানুষ শাসন করেছে। যেমন এখানে কিছু উদাহরণ দিছে, যেমন গুপ্ত যুগ।
তাহলে প্রথম আমরা কি দেখলাম? মৌর্য যুগ। এরপরে কি যুগ? গুপ্ত যুগ। এই দেখো, আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে গুপ্ত যুগ থেকে। অর্থাৎ আমরা জানি পুণ্ড্রনগর যেটা সে শাসন করছে মৌর্যরা, ধারণা করা হয়। কিন্তু ওই জায়গার সম্পর্কে খুব ভালো ইনফরমেশন, তথ্য খুব বেশি জানা যায় না। সবচেয়ে বেশি তথ্য জানা যায় কোন যুগের? গুপ্ত যুগ থেকে। ঠিক আছে, এই যুগ থেকে বেশি ভালো করে জানা যায়। ঠিক আছে, তো তারা ভারত উপমহাদেশের উত্তর অঞ্চলকে শাসক ছিলেন। অর্থাৎ এই যে ভারতের যে উপমহাদেশ, এর উত্তর মানচিত্রের দিকে তাকালে দেখবা এই যে উত্তর দিকে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা এরা শাসন করছে আর কি। ঠিক আছে, তো বাংলাদেশের উত্তরাংশে কি কি আছে? পুন্ড্রবর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ গুপ্তদের শাসনমুক্ত ছিল। অর্থাৎ বাংলাদেশের যে অংশটা তারা শাসন করত, সেটার নাম কি ছিল? উত্তর অঞ্চলের সেই নামটা ছিল পুন্ড্রবর্ধন ভুক্তি। এটা ছিল বাংলাদেশের একটা অঞ্চলের নাম, তখন উত্তর দিকের একটা অংশের নাম। এই অঞ্চলে তারা শাসন করতো আর কি, এই গুপ্তর যে রাজারা তারা শাসন করতো। তা আমাদের মনে রাখতে হবে, আজকের বাংলাদেশ প্রাচীনকাল থেকে একক কোনো দেশ ছিল না। অর্থাৎ বাংলাদেশ একক কোনো দেশ ছিল না, বিভিন্ন সময় বিভিন্ন অংশের ভাগ করা ছিল। হ্যাঁ, সেই ভাগ করা হচ্ছে গিয়ে, আচ্ছা এটা আমি দেখাই তাহলে বুঝতে পারবা। বাংলার প্রাচীন জনপদ। এই দেখো, এই যে ইমেজ ছবিটা, এটা বুঝতে পারবা। এই দেখো, এদের নামে একদম বাংলাদেশ ম্যাপ তোমার দেখাচ্ছিলাম, এই যে নীলফামারী, রংপুর। হ্যাঁ, এই যে অঞ্চলগুলো, এগুলোর নাম, এই অঞ্চলগুলোর নাম ছিল তখন বরেন্দ্র। হ্যাঁ, এই দেখো তোমার রাজশাহী যে অঞ্চলটা, এগুলোর নাম ছিল ধরো তোমার পুন্ড্র। হ্যাঁ, এবারে কলকাতার বা পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো, সেগুলোর নাম ছিল গৌড়, এই জায়গার নাম ছিল রৌর। এই জায়গা হচ্ছে খুলনার দিকে অঞ্চলের নাম ছিল ধরো বঙ্গ। হুম, তারপর হচ্ছে কুমিল্লা যে অঞ্চলটা, এটার নাম ছিল ধরো সমতট। এই যে চট্টগ্রাম, এরপরে যে সিলেট, এই অঞ্চলগুলোর নাম ছিল হরিকেল। তার মানে এক একটা অঞ্চলের নাম তখন এক একটা অংশের ছিল আর কি। পরবর্তীতে 1971 সালে পুরোটা বাংলাদেশ হয়েছে। আমরা এটাই বলতেছি, এক একটা নাম এক এক রকম ছিল। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তখন পুণ্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, গৌড়, বরেন্দ্র, হরিকেল এরকম নামে পরিচিত ছিল। ওই যে দেখাইলাম, এক একটা নাম এক এক রকম ছিল। পুন্ড্র ছিল ধরো বর্তমান বগুড়ার অঞ্চলটা, বঙ্গ এই যে ঢাকা খুলনা এই অঞ্চলটা, সমতট মানে হচ্ছে ধরো তোমার কুমিল্লা নোয়াখালী এই জায়গাটা, গৌড় ছিল ধরো পশ্চিমবঙ্গের বা রাজশাহীর কিছু অঞ্চল। এবার হচ্ছে বরেন্দ্র ভূমি, এই বগুড়ার যে অঞ্চলটা। এ হরিকেল, হরিকেল ছিল তোমার এই যে চট্টগ্রাম সিলেট এই জায়গাগুলো আর কি। হ্যাঁ, তারপরে কোন যুগ আসলো? এরপর হচ্ছে গুপ্তদের পরে শাসন করছে কারা? শশাঙ্ক। যারা শাসন করছে তাদের নাম ছিল শশাঙ্ক। তো গুপ্ত শাসন পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়। তো গুপ্তরা যখন শাসন করা শেষ, এরপর কয়েকজন রাজার নাম পাওয়া গেছে। পরবর্তী গুপ্ত নামে পরিচিত এই সময়কালের তিনজন বিখ্যাত রাজা ছিলেন গুপ্তচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। অর্থাৎ যারা গুপ্ত ছিল, মানে তাদের নাম ছিল বিভিন্ন, গুপ্ত ছিল চন্দ্রগুপ্ত, বিভিন্ন নাম ছিল, নামের শেষে গুপ্ত শব্দটা থাকতো। তো তাদেরকে বলা হইতো, তাদের শাসনামল যখন শেষ, তখন কয়েকজন আসছিল শাসন করতে, তাদেরকে বলা হয়তো পরবর্তী গুপ্ত। তো তখন এই গুপ্তের শাসনামলে তিনজন বিখ্যাত রাজার নাম পাওয়া গেছে আর কি। একজনের নাম হচ্ছে গুপ্তচন্দ্র, আরেকজনের নাম হচ্ছে ধর্মদিত্য, আরেকজনের নাম হচ্ছে সমাচার দেব। ঠিক আছে, তো তারপর সপ্তম শতকে, মানে এখন তো এখন কত চলে? 2000 সাল, তার মানে 21 শতক। সপ্তম শতক তার মানে 600 খ্রিস্টাব্দে আর কি, 600 সালে। তো সপ্তম শতকে শশাঙ্ক নামে একজন প্রভাবশালী শাসকের পরিচয় পাওয়া যায়। তার বাংলাদেশের যদি বলা হয়, অথবা তোমার প্রাচীনতম যে হচ্ছে তোমার প্রভাবশালী যেই শাসক, তার নাম কি? তার নাম হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, তিনি ছিল বড় প্রতাপশালী, ক্ষমতা ছিল অনেক বেশি। কত সালে? সপ্তম শতকে। সপ্তম শতক মানে কি? 600 থেকে 700 যে সময়টা, ওই সময়টা। কারণ আমরা বলছি শতক মানে এক কম হবে আর কি। ধরুন এটা 2000 সাল চলে, তার মানে হচ্ছে 2100 শতক আর কি। তো তিনি গৌড়ের শাসক ছিলেন। তো গৌড় কোন অঞ্চলে? এটা আমরা বলছি, এই দেখো রাজশাহীর পরে পশ্চিমবঙ্গ কলকাতার অংশ, যে অংশটা সেটা হচ্ছে ধরো গৌড়। হ্যাঁ, তিনি এখানকার শাসক ছিলেন আর কি। ঠিক আছে,
তিনি ছিলেন গৌড় শাসক। তাহলে এমসিকিউতে যদি আসে গৌড় শাসক কে ছিলেন, তার নাম হবে শশাঙ্ক, ঠিক আছে। তার উপাধি ছিল গৌরেশ্বর। কেন গৌরেশ্বর? তিনি যেহেতু গৌড় অঞ্চলে শাসন করছেন, এই জন্য তার নাম কি ছিল? গৌরেশ্বর, ঠিক আছে। তো যে বলা হয় কার নাম ছিল গৌরেশ্বর, শশাঙ্কের নাম ছিল গৌরেশ্বর। এই জন্য তার নাম অনুসারে এই যুগটাকে নাম দিয়েছে শশাঙ্ক, ঠিক আছে। তার মৃত্যুর পর প্রায় 100 বছর প্রাচীন বাংলায় কোনো স্থায়ী শাসক ছিল না। যেহেতু তারা মারা গেছে, কোনো শাসন টাসন হয় নাই, ফলে বিভিন্ন যুদ্ধ যুদ্ধ লেগে থাকতো আর কি, ঠিক আছে। ওই সময়টাকে বলা হয় মৎস্যন্যে, যেখানে কোনো বিশৃঙ্খলা ছিল ওই সময়টাকে বলা হয় মৎস্যন্যে, ঠিক আছে। তার মৃত্যুর পর প্রায় কয়েক বছর, যদি বলা হয় কত বছর শাসন মৎস্যন্যে ছিল, বা কত বছর হচ্ছে গিয়ে রাজারা শাসন করে নাই, 100 বছর। স্থায়ী কোনো শাসক ছিল না। তো দেখা যাচ্ছে সরকার না থাকলে যেটা হয়, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা অবস্থায় বাংলার ছোট ছোট রাজ্যগুলো নিজেদের মধ্যে কলহ হয় এবং যুদ্ধে জড়িয়ে পড়েছিল, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব হইতো, যুদ্ধ হইতো, এগুলো জড়ায় পড়ছিল কি, ঠিক আছে। তো এরপরে কারা আসছিল দেখো, এরপর আসছে পাল বংশরা আসছে। পাল বংশরা আসছে দেখো, পাল রাজবংশ বাংলায় দীর্ঘদিন শাসন করেন। তাহলে কারা বাংলায় দীর্ঘদিন শাসন করেন? যদি আমসিক কাছে কারা বাংলায় দীর্ঘদিন শাসন করে, তারা উত্তর কি হবে? পাল বংশরা, ঠিক আছে। এ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। যদি বলে অর্থাৎ সর্বপ্রথম যেই পাল বংশের রাজা ছিল তার নাম ছিল গোপাল, এই জন্য তাকে প্রতিষ্ঠাতা বলা হয়। যদি বলা হয় প্রতিষ্ঠাতা কে ছিল, সে ছিল গোপাল। তিনি মাৎসন্যে তথা অরাজকতার দূর করে গৌড়ের সিংহাসনে বসেছিলেন। ওই যে গৌড় অঞ্চল শাসন করতে আগে কে? শশাঙ্ক। তিনি তো মারা গেলেন, মারা যাওয়ার পরে কেউ নাই 100 বছর ধরে, ওই সময়টাকে বলা হয় কি? মাৎসন্যে, ঠিক আছে। তো এই অঞ্চলটাতে অরাজকতা, বিভিন্ন ধরনের অরাজকতা হয়েছে, সেটাই উনি দূর করে এই যে গৌড় যে অঞ্চলটা ছিল সেই অঞ্চলটাকে তিনি সিংহাসনে বসছেন, সেখানে শাসন করা শুরু করছেন, ঠিক আছে। এরপরে গোপালের পর যে আসছে তার নাম ছিল ধর্মপাল। এরপর আসছে কে? দেবপাল, রামপাল, মহিপাল ছিলেন এ বংশের বিখ্যাত শাসক। অর্থাৎ বিভিন্ন সময় পর বিভিন্ন মানুষ আসে, কারো নাম ধর্মপাল, কারো নাম দেবপাল, কারো নাম রামপাল, কারো নাম মহিপাল, ঠিক আছে। একের পর এক পাল বংশের রাজারা কি করছেন? শাসন করা শুরু করছেন। তো পালরা কত বছর বাংলা শাসন করছেন? 400 বছর। তাহলে এমসিকিউ যদি আসে যে পাল বংশরা কত বছর শাসন করছে, সেটা হবে 400 বছর। তাদের সময়কালে রাজনীতি, অর্থনীতি, অর্থনীতি বোঝা যায় একটা দেশ কিভাবে চলবে, টাকা পয়সার যে হিসাব টিসাব, ঠিক আছে, বিভিন্ন ধরনের ধরো কেনা বেচা, আমদানি রপ্তানি, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, হ্যাঁ, বা জনগণের পিছনে রাস্তাঘাট বানা, বিভিন্ন সেবা যে খরচ করা, সেগুলো হচ্ছে অর্থনীতি। তো রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন স্থাপত্য, স্থাপত্য মানে হচ্ছে ধরো বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা, ব্রিজ, কালভার্ট, তারপর হচ্ছে ধরো বিভিন্ন ধরনের বিল্ডিং, হাসপাতাল, হ্যাঁ, এগুলো হচ্ছে স্থাপত্য। চিত্রশিল্প, বিভিন্ন ধরো চিত্রকর্ম যে আঁকে, ড্র করে, শিল্পকলা, এগুলো সমৃদ্ধ হয়েছিল। তাহলে এখন যদি এমসিকিউতে আসে কাদের শাসন বলে রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, চিত্রশিল্প, শিল্পকলায় সমৃদ্ধ হয়েছিল, তাহলে হচ্ছে পাল শাসন বলে, ঠিক আছে। অথবা ধরো উদ্দীপক একটা তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে তুমি বুঝতে পারবা সেটা কোন শাসন আমল ছিল। তাহলে তুমি ধরো বুঝতে পারলা সেটা কি? পাল শাসন আমল ছিল, তখন তোমাকে গতে প্রশ্ন করবে অথবা গহতে প্রশ্ন করবে ওই শাসন আমলে বাংলাদেশের অবস্থান কি ছিল বিস্তারিত তুলে ধরো। তখন এরা কারা শাসন করছে, কত বছর শাসন করছে, কারা প্রতিষ্ঠা করছে, সেখানকার রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, সেগুলো উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, ওই এবার সেগুলো কোন কোন অঞ্চল জুড়ে ছিল, সেগুলো তোমাকে লিখতে হবে তখন, ঠিক আছে। তো নওগাঁ জেলার বিখ্যাত যে পাহাড়পুর মহাবিহার পাল যুগের নিদর্শন। তাহলে এখানে যে পাহাড়পুর, এটাও একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সেটা হচ্ছে রাজশাহী যে অঞ্চল, সেটা যে নওগাঁ একটা জেলা, এই জেলার মধ্যে একটা প্রাচীন একটা নিদর্শন পাওয়া গেছে, সেটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা হচ্ছে এই যে মহাবিহার মানে বৌদ্ধ বিহার, এটা হচ্ছে একটা পাল যুগের নিদর্শন। তো আমি যদি দেখাই পাহাড়পুর বৌদ্ধ বিহার, যদি দেখাই পাহাড়পুর, এই দেখো এই যে সুন্দর জায়গাটা মহাস্থানগড়ের মতোই, এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই দেখো এই যে জায়গাটা, এর নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, ঠিক আছে। তো এটা হচ্ছে রাজশাহীর যে নওগাঁ যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে এরা আছে। তার মানে এটা কারা বানাইছিল? এরা বানাইছিল পাল বংশের যে রাজারা, তারা বানাইছিল, ঠিক আছে। তো পাল শাসকদের সময়কালে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা, বিক্রমপুর অঞ্চলের খড়গ, দেব, চন্দ্র, বর্ম রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল। এখন পালরা শাসন করছিল তোমার এই যে গৌড়, গৌড় কোন অঞ্চলটা সেটা তো দেখাইছিলাম, এই যে এটা হচ্ছে গৌড় অঞ্চল। এই অঞ্চল ছাড়াও তো আরো বিভিন্ন অঞ্চল আছে, যেমন ধরো কুমিল্লা, হ্যাঁ, বিভিন্ন ধরনের অঞ্চল বাকি আছে নি। এই অঞ্চলগুলো তো ওই সময় কেউ না কেউ শাসন করছে। তাহলে কারা শাসন করছিল সেগুলো এখানে বলে দেওয়া আছে। যেমন এই যে পালরা যে গৌড় অঞ্চলে শাসন করতেছিল, এর বাইরে যে কুমিল্লা এবং বিক্রমপুর যে অঞ্চলটা, সেই অঞ্চলে কারা কারা শাসন করছে বিভিন্ন নাম দেওয়া আছে। খড়গ,
দেব, চন্দ্র, বর্ম, হ্যাঁ, রাজবংশ, বিভিন্ন এই রাজাদের বিভিন্ন বংশ তারা কি করেছিল, স্বাধীনভাবে রাজত্ব করছিল। তো কুমিল্লা যে অঞ্চলে সে নাম কি ছিল, সমতট। এটা আমরা দেখাইছিলাম, কুমিল্লা নোয়াখালী এই জায়গার নাম ছিল কি, সমতট। তো সমতট এলাকায় পরিভ্রমণ করেন চীনের বিখ্যাত পরিব্রাজক হিউয়েন সাং। তাহলে এখন যদি আসে যে এই সমতট অঞ্চলে মানে কুমিল্লা নোয়াখালী যে অঞ্চলটা সর্বপ্রথম কোন দেশে নাগরিক ভ্রমণ করেন, সেটা চীনের। তিনি ছিলেন পরিব্রাজক। পরিব্রাজক মানে কি, এক দেশ থেকে অন্য দেশে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বিভিন্ন ঐতিহাসিক স্থান যে ভ্রমণ করে বেড়াচ্ছে সে পরিব্রাজক। তার নাম ছিল হিউয়েন সাং, ঠিক আছে। তিনি হচ্ছে সর্বপ্রথম এই অঞ্চলটা কি করেন, ভ্রমণ করেন। তিনি এখানে 30টির মতো বৌদ্ধ বিহার দেখতে পেয়েছিলেন। এই যে পাহাড়ে যে দেখালাম না এখন কিছুক্ষণ আগে, এটা হচ্ছে বৌদ্ধ বিহার। তিনি হচ্ছে এখানে প্রায় 30টার মতো বৌদ্ধ বিহার দেখতে পারছিলেন আর কি, ঠিক আছে। তো তৎকালীন বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত ছিলেন অতীশ দীপাঙ্কর। এই যে বললাম গৌড় অঞ্চলে শাসন করতেছিল পাল বংশের রাজারা, এছাড়াও যে কুমিল্লা বিক্রমপুর এই অঞ্চলগুলো শাসন করতেছিল খড়গ, দেব, চন্দ্র, বর্ম, বিভিন্ন রাজবংশের লোকেরা। তখন এই যে বিক্রমপুর অঞ্চলটা, এই অঞ্চলের একজন বিখ্যাত পণ্ডিত ছিল, সে পণ্ডিতের নাম ছিল কি, অতীশ দীপঙ্কর। তাহলে যদি আসে বিক্রমপুর অঞ্চলের পণ্ডিত কে ছিলেন, তার নাম হবে অতীশ দীপঙ্কর, ঠিক আছে। তিনি একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। তিব্বত মানে হচ্ছে নেপালের তিব্বত আর কি, বাংলাদেশ, ভারত, ভুটান সবগুলো কাছাকাছি রাষ্ট্র না। তো এই নেপালের একটা অঞ্চল আছে, একটা পাহাড় আছে, তো সেইটা হচ্ছে নাম হচ্ছে তিব্বত। এই তিব্বতে তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য গেছিলেন আর কি, ঠিক আছে। কত শতকে, একাদশ শতকে। একাদশ শতক মানে কি, 1000 সাল থেকে 1100 সাল, এটাকে বলা হয় একাদশ শতক, ঠিক আছে। এই অঞ্চলে তিনি হচ্ছে গিয়ে গেছিলেন। তাহলে পালরা 400 বছর শাসন করলো, এখানে রাজনীতি কোনো উন্নত হইলো। পরে এখানে বিভিন্ন নিদর্শন পাওয়া গেল। পরে কুমিল্লা এবং বিক্রমপুর এই অঞ্চলগুলো বিভিন্ন রাজারা শাসন করছে, ঠিক আছে। তো পাল বংশ ধরো এই অঞ্চলটা পাল বংশ শাসন করা শেষ। এরপর আছে সেন বংশ। এরপর আসছে সেন বংশ। তো দেখো ভারতের দক্ষিণাত্যের কর্ণাটক থেকে পালদের সেনাবাহিনীতে চাকরি করার জন্য বাংলায় এসেছিলেন সেনরা। তাহলে সেনরা কোত্থেকে আসছে, ভারতের একটা অঞ্চল সেটা হচ্ছে দক্ষিণাত্য, দক্ষিণাত্যের একটা অঞ্চল হচ্ছে কর্ণাটক, সেখান থেকে পালরা আসছে ওই সেনাবাহিনীতে জয়েন করার জন্য, ওখান থেকে চাকরি করতে বাংলাদেশে আসছে। হ্যাঁ, তারা আইসা চাকরি করতেছিল আর কি। কারা আসছে, সেনরা। তাদের নাম ছিল সেন, মানে তাদের বংশের নাম সেন আর কি, ঠিক আছে। দুর্বল পাল রাজা মদন পালকে পরাজিত করে বিজয় সেন ক্ষমতা দখল করেন। অর্থাৎ যেহেতু তারা সেনাবাহিনীতে যোগদান চাকরি করতে আসছে, তখন দেখতেছে এই অঞ্চলটা বাংলাদেশের, বাংলার এই অঞ্চলটা যে শাসন করতেছে পাল বংশের, তারা ছিল খুবই দুর্বল। এবং সেই শাসার, সেই যেই রাজা, যে শাসক, তার নাম ছিল মদন পাল। তিনি কি করলো, নারী সে তো মানে খুব একটা চালাক না, কর্মঠ না। এক কাজ করি, তাকে আমরা পরাজিত করে ফেলি, পরাজিত করে এই অঞ্চলে আমরা শাসন করি। তখন হচ্ছে গিয়ে যে ক্ষমতা নিয়েছিল তার নাম ছিল বিজয় সেন। তার মানে পালকে হারাইয়া যে ক্ষমতা নিয়েছিল তার নাম কি, বিজয় সেন। এরপরে অর্থাৎ এভাবে কিন্তু পাল বংশের রাজত্ব শেষ। এরপর সেনরা রাজত্ব করা শুরু করেছে, কারণ মদন পাল এখানে হারছে, মদন তো এই জন্য হারছে। তারপর রাজা ছিলেন বল্লাল সেন ও লক্ষণ সেন। তার মানে সর্বপ্রথম যে সেন বংশ, তার প্রতিষ্ঠাতার নাম কি, বিজয় সেন। এরপরে কি আসলো, এরপর আছে, সরি, এরপর আছে তোমার বল্লাল সেন। বল্লাল সেনের পরে কি আসছে, লক্ষণ সেন, ঠিক আছে। তো বিজয় সেন ও বল্লাল সেন ছিলেন শৈব সম্প্রদায়ের। আচ্ছা, শৈব মানে শিব, যারা শিবের পূজা করে, মানে হিন্দু সম্প্রদায় আর কি, তারা শিবের আরাধনা করে। তো এই বল্লাল সেন এবং বিজয় সেন তারা ছিল শিব সম্প্রদায়ের। হিন্দুদের অনেকগুলো সম্প্রদায় আছে, এর মধ্যে একটা হচ্ছে শিব সম্প্রদায়, তারা ছিল ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো পরে লক্ষণ সেন হয়ে ওঠেন বৈষ্ণব সম্প্রদায়ের অনুসারী, অর্থাৎ শিবকে ছেড়ে তিনি হচ্ছে বিষ্ণু দেবতার ইবাদত করা শুরু করছেন, আরাধনা করা শুরু করছেন, ঠিক আছে। তাহলে আগে তারা ছিল শৈব, পরবর্তীতে কি হয়েছে, বৈষ্ণব। কে, লক্ষণ সেন হচ্ছে বৈষ্ণব কি করছেন, অনুসারী হওয়া শুরু করছেন, ঠিক আছে। লক্ষণ সেনকে পরাজিত করে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়া দখল করেন। ওই যে বলছিলাম পশ্চিমবঙ্গের একটা অঞ্চল নদিয়া, সেই অঞ্চলে তারা দখল করছে, ঠিক আছে। আমরা কিন্তু বাংলাদেশের পড়তেছি না, আমরা পুরো বাংলা অঞ্চলটা, অর্থাৎ পশ্চিমবঙ্গে আসাম, ত্রিপুরা, হ্যাঁ, ভারতের কিছু কিছু অঞ্চল সবগুলা বাংলাদেশ, সবগুলো মিলেই ছিল তখন বাংলা। এই বাংলা অঞ্চলটা শাসন আমল আমরা পড়তেছি আর কি। তো লক্ষণ সেনের লক্ষণ ভালো ছিল না, তো যার কারণে হচ্ছে তাকে হারায় কি করছেন,
তুর্কিরা এই দেশে বিশ্বের বিভিন্ন বাণিজ্য করতে আসছিল। হ্যাঁ, তো তখন দেখতেছে এই লক্ষণ সেনকে হারাইয়া তুর্কির যে সেনাপতি ছিল ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খুলজি, তিনি হচ্ছে প্রথমে ওই নদী অঞ্চলে দখল করে সেখানে শাসন করা শুরু করছেন। ঠিক আছে। তো প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবন প্রভৃতি সম্পর্কে খুব বেশি জানা যায় না। অর্থাৎ প্রাচীনকালে, অর্থাৎ এই যে ধরা মৌর্যরা শাসন করলো, গুপ্তরা শাসন করলো, পালরা শাসন করলো, সেনরা শাসন করলো, এরপর আছে তুর্কিরা, মুসলমানরা, এদের সম্পর্কে তো মোটামুটি জানা যাচ্ছে কার পরে কেরা শাসন করছে, কত বছর ছিল, রাজাগুলোর নাম কি, কোথায় কোথায় উন্নতি হয়েছে। কিন্তু এর আগের যে শাসনটা ছিল, এই যে মধ্যযুগ, এর আগের যে শাসনটা ছিল প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ নিয়ে কিন্তু খুব বেশি জানা যায় না। অর্থাৎ সেখানে অর্থসামাজিক অবস্থান, সেখানে কি কি রাজনীতি চলতো, সংস্কৃতি কি কি ছিল, কি কি ধর্মীয় উৎসব পালন করা যায়, সেগুলো সম্পর্কে খুব একটা জানা যায় না। কিন্তু তাদের ব্যবহৃত বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, হ্যাঁ, সীমিত সাহিত্য, তারা কি কি সাহিত্য চর্চা করতেন, তাদের কি কি জিনিস ব্যবহার করতেন, সেগুলো থেকে কিছু তথ্য পাওয়া যায়, সেখান থেকে কিছু জিনিস মাত্র অনুমান করা যায়। ঠিক আছে। আমরা পরবর্তী পার্টগুলোতে প্রাচীন বাংলাদেশের আর্থসামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে জানবো। এই যে আমরা পার্ট 1 পড়লাম, যে বাংলাদেশের মানব বসতি এবং রাজনৈতিক ইতিহাস, অর্থাৎ কাদের কিভাবে বসতিগুলো গড়ে উঠেছিল, বদবাজারে ঘুরে বেড়াইতো, মহাস্থানগড়, হ্যাঁ, কুমিল্লা, এখান থেকে শুরু করে বিভিন্ন শাসনামল, গুপ্ত, শশাঙ্ক, পাল, সেন, এরপরে তুর্কিরা, এভাবে একের পর এক শাসন করতে আসছে। এভাবে মূলত এখানে রাজনীতিটা গড়ে উঠছে। ঠিক আছে। এরপরে পার্ট 4 যেটা হচ্ছে প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি, ধর্ম, অর্থাৎ তখনকার কালচার, সমাজ, অর্থনীতি, ধর্ম কিরকম ছিল সেটা আমরা জানবো। তো প্রথমটা আছে দেখো কৃষি। কৃষি, তো কৃষিকাজ কিরকম ছিল সেটার জন্য জানতে চাই। দেখো প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর। সব জায়গারই সরকার শুরু হয়েছে কৃষি দিয়ে, তাই না? তাহলে এমসিকিউতে যদি আসে প্রাচীন বাংলার অর্থনীতি কি ছিল, কৃষি নির্ভর, কি ছিল, কৃষি নির্ভর। বর্তমানে কিন্তু বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান ছিল প্রধান ফসল, প্রচুর আখ উৎপাদন করতো। হ্যাঁ, আখ মানে ইক্ষু, যে আমরা কুর বলি, তাই না? কুর। তো আখ, প্রচুর আখও উৎপাদন হতো। আখ থেকে উৎপাদন করা হতো গুড় এবং চিনি, অর্থাৎ আমরা যে মিঠাই খাই, গুড় খাই, চিনি খাই, এগুলো আখ থেকে উৎপন্ন করা হতো। এই গুড় চিনি বিদেশে রপ্তানি করার কথা জানা গিয়েছে। অর্থাৎ এত বেশি উৎপাদন করা হতো, শুধু বাংলাদেশ বা বাংলা অঞ্চল না, সেখান থেকে বিদেশেও রপ্তানি করা হতো। আচ্ছা, রপ্তানির আমদানি জিনিসটা কি? ধরো তুমি ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে তোমার দেশের প্রয়োজনে বিভিন্ন জিনিস কিনে আনবা, এটাকে বলা হয় আমদানি। আর তুমি যদি তোমার দেশের বিভিন্ন প্রোডাক্ট বাইরের দেশে বিক্রি করো, সেটা হচ্ছে রপ্তানি। ঠিক আছে। তো এই যে চিনি এবং গুড় এটা অতিরিক্ত থাকতো, সেগুলা বিক্রি করে দিতে বাইরের দেশে, এটাকে বলা হয় রপ্তানি। তুলা, সরিষা, পান চাষের জন্য পরিচিত ছিল বাংলা। তাহলে ওই সময়ে শুধুমাত্র তোমার গুড়, চিনি, কৃষি, এগুলা, ধান, হ্যাঁ, শুধুমাত্র এগুলোই ছিল না, আর কি কি ছিল, সরিষা, তারপর হচ্ছে পান, হ্যাঁ, এবার তুলা, এই বিভিন্ন জিনিস চাষ করতো, চাষ করে, হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে বাইরের দেশেও রপ্তানি করতো। তখন নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর প্রভৃতি ফলের কথাও জানা যায়। ধরো এখন তো অনেক বাহারি, তোমার হচ্ছে গিয়ে আপেল টাপেল থেকে শুরু করে অনেক কিছু হয়, তখন এত কিছু হইতো না। নারিকেল, সুপারি, আম, কাঁঠাল, কলা, ডুমুর, শুধুমাত্র এগুলোই হইতো। ঠিক আছে। এরপর আছে কুটির শিল্প। এই যে কুটির শিল্প আমরা বলছিলাম, বিভিন্ন কাপড় তৈরি করা, বিভিন্ন মাটির পাত্রে বানানো, হ্যাঁ, এগুলো হচ্ছে কুটির শিল্প। এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম। তো প্রাচীন যুগ থেকে বাংলার তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল। তাহলে দেখবো কোন কোন কাপড়ের নাম হচ্ছে রেশমি কাপড়, কারণ এগুলো যে রেশমের যে গুটি পোকা ছিল, তুত গাছে পাওয়া যেত, সে রেশমের গুটি পোকা থেকে কাপড় বানাতো, এই জন্য ওগুলোর নাম রেশমি কাপড়। আর একটা ছিল মিহি সুতা দিয়ে বানাইতো সুতি কাপড়। হ্যাঁ, যারা বানায় তাদেরকে বলা হয় তাঁতি। ঠিক আছে, কাপড় যারা বানায় তাদেরকে বলা হয় তাঁতি, মানে যারা হাতে বোনা আর কি। এখন তো মেশিনে বানায় ফেলে, কিছু কিছু অঞ্চলে এখনো হাতে বানায়, লুঙ্গি টুঙ্গি থেকে শুরু করে অনেক কিছুই। আমাদের মসলিন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, যা রপ্তানি হতো, অর্থাৎ মসলিন কাপড়, হ্যাঁ, এত বিখ্যাত ছিল যে এখন বিদেশেও রপ্তানি করা হইতো। তখন উন্নত মানের মৃৎপাত্র, ধাতব পাত্র, অলংকার নির্মাণ করা হতো। মানে মৃৎপাত্র কি, মৃৎ মানে হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা মানে কি, মাটি না? তো মাটির তৈরি পাত্র পাওয়া যেত, ধাতব পাত্র। ধাতব পাত্র মানে কি, ধাতু দিয়ে বানাইছে, যেমন তোমার কলসি, তোমার তামার হয়, পিতলের হয়, তাই না, সিলভারের হয়, এগুলো হচ্ছে ধাতব পাত্র। এবার অলংকার, তোমার হচ্ছে স্বর্ণ রূপা বিভিন্ন অলংকার বানায়, এগুলা তখনও বানানো হইতো। প্রাচীন বাংলার পোড়ামাটি, ধাতু, পাথরের ভাস্কর্য ছিল প্রশংসনীয়। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পোড়ামাটি দিয়ে বিভিন্ন ধরনের, হ্যাঁ, শিল্প, যেমন বৈশাখ পয়লা ময়লা অনেক কিছু এখনো এখনো বানায়, তাই না? বিভিন্ন ধরনের ধাতু, পাথর দিয়ে বিভিন্ন ভাস্কর্য বানাইতো। ভাস্কর্য মানে হচ্ছে মূর্তির মতো, হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন মাটির তৈরি বিভিন্ন জিনিস, এগুলো হচ্ছে ভাস্কর্য। এগুলো তখন এগুলো বানানো বানানো হইতো এবং এগুলো ছিল প্রশংসনীয়। ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা, স্বল্প মূল্যবান পাথর ও কাচের পুঁতিও তখন তৈরি করা হতো। অর্থাৎ কুটির যে শিল্পটা, সেখানে ছাপাঙ্কিত রৌপ্য, অর্থাৎ সেপে সেপে তোমার রৌপ্য, রূপার মধ্যে বিভিন্ন ছাপ দিত আর কি,
এবং সেগুলোর মুদ্রা রূপার মুদ্রা চালু ছিল। তারপর স্বল্প মূল্যবান পাথর, অর্থাৎ পাথর তখন বিক্রি করা হতো বিভিন্ন দামে, সুন্দর সুন্দর পাথর ছিল, মূল্যবান পাথর। এবার কাচের পুঁতিও, এখন তো আমরা বিভিন্ন পুঁতি পাই, হ্যাঁ, তখন কাচের পুঁতিও পাওয়া যেত। এখন তো আমরা পাই এগুলা তোমার ধাতুর বিভিন্ন ধরনের পুঁতি পাওয়া যায়, প্লাস্টিকেরও পাওয়া যায়, কিন্তু তখন গুলো ছিল কাচের পুঁতি। তাহলে ওই সময়ের কুটির শিল্প বলতে কি কি ছিল এটা বুঝতে পারতেছো? কাপড় থেকে শুরু করে মাটির পাত্র জিনিস, পোড়ামাটির জিনিস, পাথরের বিভিন্ন ভাস্কর্য, মুদ্রা, সবগুলাই ছিল কুটির শিল্প, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্যটা। তখনকার বাংলা, আগে দেখো এগুলো কিন্তু আমরা আগের চ্যাপ্টারটা তো পড়ছি, এটা ছিল পুরো পৃথিবীর প্রেক্ষাপটে। আর এখন পড়তেছে বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে অঞ্চলের প্রেক্ষাপটে, ঠিক আছে? তো ব্যবসা বাণিজ্য কি ছিল? কৃষি অতিরিক্ত ফসল ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। অর্থাৎ যারা ব্যক্তিগতভাবে ফসল ফলায় তাদের যে অতিরিক্ত ফসল তারা তো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলতো, কিন্তু যারা জমি ইজারা নিয়ে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে কৃষিকাজ তৈরি করতো, শিল্প তৈরি করতো, বিভিন্ন ইন্ডাস্ট্রি বানাইতো, সেখানে যেই উৎপাদন তো বাইরে গেছে, তো এগুলো বিভিন্ন ব্যবসা বাণিজ্য এভাবে গড়ে উঠছে আর কি, ঠিক আছে? নদীর তীরগুলোতে গড়ে উঠেছিল হাট হাজার গ্রামগঞ্জ। ওদের নদীর তীরে তোমার হচ্ছে যোগাযোগ করা সহজ, নৌকা দিয়ে মালামাল আনা নেওয়া, যাতায়াত করা, কারণ তখন তো এখনকার মতো রাস্তাঘাট ছিল না। এই জন্য এই হাট বাজার গঞ্জ এগুলো ছিল তখন নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে, কারণ তখন যাতায়াত ব্যবস্থা ভালো ছিল নদীর মাধ্যমে আর কি, নৌকার মাধ্যমে। ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য সবসময় নদী দিয়ে করতো, এখানে না তোমার রাস্তাঘাট দিয়ে হয়। ওয়ারি বটেশ্বরে কোন জায়গায় বলছিলাম কিন্তু, তোমার হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জে, ঠিক আছে? পুন্ড্রনগরে, যে বগুড়ার, মানে হচ্ছে মস্তানগড় ছিল সমৃদ্ধ নদী বন্দর। এখন এই যে বললাম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে ওয়ারি বটেশ্বরে এবং পুন্ড্রনগরে, কেন পাওয়া গেছে? কারণ এই অঞ্চলগুলা তোমার হচ্ছে গিয়ে নদীমাতৃক অঞ্চল, ঠিক আছে? এই নদীমাতৃক অঞ্চল হওয়ার কারণে এখানে ব্যবসা বাণিজ্য করা সহজ, এই জন্য এখানে মানুষও পাওয়া গেছে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনও পাওয়া গেছে। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। দক্ষিণ পূর্ব এশিয়া কি? এশিয়া দেখো, পৃথিবীতে কিন্তু অনেকগুলো মহাদেশ আছে, ধরো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা, বিভিন্ন মহাদেশ আছে নি? এই এশিয়ারও অনেকগুলো ভাগ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলোকে দক্ষিণ এশিয়া বলা হয়। আর দক্ষিণ পূর্ব এশিয়া আছে তোমার মায়ানমার যে অঞ্চলটা আছে, হ্যাঁ, ইন্দোনেশিয়া যে অঞ্চলগুলো, এগুলো আছে দক্ষিণ পূর্ব এশিয়া, হ্যাঁ। ওই অঞ্চলগুলাতে তখন দেখা গেছে বাংলার যে অঞ্চলগুলা, তোমার নারায়ণগঞ্জ আর আমরা মস্তান করে দেখলাম, এখানে যে বিভিন্ন জিনিস বানাইতো, ব্যবসা বাণিজ্য করে, এটা কোথায় পাঠাইতো? পাঠাতো তোমার এই যে দক্ষিণ পূর্ব যে এশিয়া, ওই অঞ্চলগুলোতে যে দেশগুলো ছিল সেখানে পাঠানো হইতো। ভূমধ্যসাগর অঞ্চলে পাঠানো হতো। ভূমধ্যসাগর অঞ্চল কোনটা? ভূমধ্যসাগর অঞ্চলগুলো হচ্ছে তোমার ওই যে বর্তমান যে ইরান, সৌদি আরব, এই যে অঞ্চলটা আছে, হ্যাঁ, এই অঞ্চলের পরে যে তুরস্ক আছে, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া, এই যে অঞ্চলটা সেটাকে আবার বলা হয় ভূমধ্যীয় অঞ্চল। আমি তোমার ভূমধ্য সাগরটা যদি দেখা যায় কোথায়, পৃথিবীর ম্যাপের মাধ্যমে দেখাতে পারবো। এই যে দেখো, Hello friends, welcome to my channel. এই দেখো, এটা হচ্ছে ভূমধ্য সাগর, হ্যাঁ। এই যে ইজিপ্ট, ইজিপ্ট মানে কি? মিশর। এই দেখো ইসরায়েল, সিরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইটালি, ফ্রান্স, স্পেন, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া। এই যে দেখো বিভিন্ন দেশ আছে নি, এদের মাঝখানে যে নদীটা গেছে সেটাকে বলা হয় মেডিটেরিয়ান সি, বাংলা নাম হচ্ছে ভূমধ্য সাগর। তো এখানে ছিল ভারত উপমহাদেশ, ভারত সাগর, এই সাগর হয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে কি ইজিপ্ট সাগর হয়ে সৌদি আরব, সিরিয়া, এই অঞ্চলকে পার হইয়া এই ভূমধ্য সাগরও তখন কি হইতো? রপ্তানি হইতো, ঠিক আছে? এই ভূমধ্য সাগর অঞ্চলগুলোতে তখন এগুলো পাঠাইতো আর কি। এরপর হচ্ছে এই হচ্ছে ব্যবসা বাণিজ্য। তার মানে কি? ব্যবসা বাণিজ্য বাংলাদেশে কোথায় গড়ে উঠছে? নারায়ণগঞ্জে গড়ে উঠছে, মহাস্থান করে গড়ে উঠছে। কেন গড়ে উঠছে? এখানে নদী ছিল, ব্যবসা বাণিজ্য করা সহজ ছিল। এখান থেকে অতিরিক্ত যে তোমার প্রোডাক্ট গুলো ছিল, এই প্রোডাক্ট গুলা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভূমধ্যসাগর অঞ্চলগুলোতে কি করা হতো? রপ্তানি করা হইতো। এবার হচ্ছে ধর্মমত ও সম্প্রদায়, অর্থাৎ এখানে কি ধরনের মানুষ বসবাস করতো, কি সম্প্রদায়ের মানুষ বসবাস করতো। অনুমান করা হয় পাথর যুগে এই অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ, নদী, চন্দ্র, সূর্য প্রভৃতি পূজা করত। এই যে আমরা বলছিলাম না বিভিন্ন যুগ বার করা হয়, প্রস্তর যুগ, ওই যে আমরা প্রথমে বলছিলাম প্রস্তর যুগ, এরপর আসলো তোমার লোহার যুগ, এরপর আসলো কৃষির যে যুগ, তাই না? বিভিন্ন যুগ আসছিল। পাথর যুগ কোনটা? পাথর যুগ হচ্ছে যে যুগের সময় হচ্ছে গিয়ে পাথর দিয়ে বিভিন্ন ইয়া হচ্ছে কি তোমার বিভিন্ন কাস্তে টাস্তে বানাইয়া এগুলো দিয়ে তোমার হচ্ছে কৃষি কাজ বা বিভিন্ন ধরনের শিকারি কাজ এগুলো করতো। ওই যুগটাকে বলা হয় অনেক আগের, হ্যাঁ, পাথরের যুগ। তো এই পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো
তারা হচ্ছে কি কি করতো, বাংলাদেশের যে আশেপাশে যে অঞ্চলটা, এই অঞ্চলগুলো মানুষের দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়, তখন তো তারা আল্লাহকে ভেবে চিনতো না, পাহাড় পর্বত নদী চন্দ্র সূর্য, কারণ তারা দেখতো নদী নালা আমাদের উপকার করতেছে, চন্দ্র সূর্য আলো দিচ্ছে, তো তারাই মনে হয় আমাদের দেবতা। তো যার কারণে তারা তাদের কি করতো, পূজা করতো। তার মানে কি বিভিন্ন মানুষ এখানে তখন ছিল। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশে বৌদ্ধ ধর্ম প্রাধান্য লাভ করে। এই যে মৌর্যরা শাসন করছে, গুপ্তরা শাসন করছে, আমি তো বললাম মৌর্য যারা, তারা ওই যে তখন আবার দেখেন না ওই যে শশাঙ্ক যে ছিল লোক, তারাও কিন্তু কি করলো পরবর্তীতে বৌদ্ধ ধর্ম কি করছে, তোমার তিব্বতে গেছিল না শশাঙ্ক, দেখালাম না, দাঁড়াও আবার দেখাই। না সরি, কোথায় যেন দেখলাম, দাঁড়াও পার করতেছে। এই যে পালরা, এই যে পাল, এই দেখো, এ অতীশ দীপঙ্কর একাদশ শতকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন। তখন হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্ম মানুষ চর্চা করতে বেশি আর কি। হ্যাঁ, ওনার কারণে, পাল যারা ছিল তাদের কারণে। এই দেখো, পাল সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা কি, ধরো তুমি একটা কাজ করবা, তোমাকে দিয়ে আমি একটা কাজ করাবো, কিন্তু কাজ করার জন্য দিক নির্দেশনা কি করতে হবে, কেমনে করতে হবে, কোথায় যাইতে হবে, টাকা পয়সা, তোমার খরচ সবকিছু ধরো আমি দেবো। এটাকে বলা হয় পৃষ্ঠপোষকতা। অর্থাৎ কেউ একটা দায়িত্ব নিয়ে কোনো অন্যজনকে দিয়ে কাজ করায়, তো যে দায়িত্ব নিয়ে অন্যজনকে দিয়ে কাজ করায় সে হচ্ছে পৃষ্ঠপোষক আর কি। ঠিক আছে, তো এরা হচ্ছে পৃষ্ঠপোষকতা। তো তাদের মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রাধান্য লাভ করছে, এই পাল যে সম্রাটরা ছিল তাদের মাধ্যমে তারা পৃষ্ঠপোষক দিচ্ছে, তারা বিভিন্ন মানুষের কাছে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারণা করাইছে আর কি। ঠিক আছে, ধর্মীয় সম্প্রীতি পাল যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। অর্থাৎ এই যে ধর্মীয় পরস্পর প্রত্যেক ধর্ম শান্তিমতো বসবাস করতে পারতেছে, কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নাই, এইটা হচ্ছে পাল যুগ থেকে চলে আসছে। ঠিক আছে, এটা কোন যুগের বৈশিষ্ট্য, পাল যুগের বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো একটা কাজ আছে, বাংলাদেশের কুটির শিল্পের তালিকা তৈরি করো। তো কি কি কুটির শিল্প ছিল এটা পড়াইছি, তো এগুলো একটু রিডিং করলেই মনে থাকবে। এই চ্যাপ্টারটা একটু কঠিন, অনেকগুলো নাম মুখস্থ করতে হবে, কিন্তু এটা কয়েকবার পড়ো, রিডিং পড়া বুঝো, তাহলে সহজ। ঠিক আছে, এরপরটা কি দেখো, প্রাচীন বাংলার বিনোদন, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা। তো অর্থাৎ বিনোদনের জন্য কি কি করতো, নাচ গান, হ্যাঁ বিভিন্ন জিনিস ছিল, স্থাপত্য বিভিন্ন, তোমার হচ্ছে বিভিন্ন স্থাপত্য কি, প্রাচীন যে বিভিন্ন নিদর্শন পাওয়া যেত, দেখতে সুন্দর লাগতো, ভালো লাগতো। ওই যে কুমিল্লা লালবাই পাহাড়, মহাস্থানগড়, পাহাড়ি বৌদ্ধ বিহার, ওয়ারি বটেশ্বর, যে জায়গাগুলো আছে ইট পাথর তৈরিদের বিভিন্ন নিদর্শন, এদেরকে বলা হয় স্থাপত্য। আর ভাস্কর্য মাটি তৈরির বা পাথর খোদাই করে বিভিন্ন জীবজন্তু বা বিভিন্ন কিছু বানায়, এগুলো হচ্ছে ভাস্কর্য। চিত্রকলা, দেয়ালে যেগুলো আঁকে আর কি। এগুলো কিরকম ছিল সেটা যদি আমরা একটু জানি। বিনোদন, বিনোদনের জন্য তারা কি করতো দেখো, প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসেবে নাচ গান, নাটক, মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ মানে কি, তোমার হচ্ছে যে বল্লম দিয়ে বিভিন্ন ধরনের যুদ্ধ হইতো আর কি, মানে অভিনয় হিসাবে, কুস্তি খেলা, এগুলো প্রচলন ছিল। তোমার যদি তাহলে এমসিকিউ মনে রাখতে হবে কি কি জিনিস, এতে বিভিন্ন তারা নাচ গান করতো, নাটক করতো, হ্যাঁ বিভিন্ন মল্লযুদ্ধ করতো, কুস্তি খেলা খেলতো। ঠিক আছে, পাহাড়পুর বৌদ্ধবিহারের নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। আগে দেখতো টিভিতে নাটক দেখাইতো, স্টেজ পারফরমেন্স, স্টেজে ওইটা কি করতো, কে কেউ আসতে একটা অভিনয় করতো, আরেকজন আসতে অভিনয় করতো, আরেকজন আসতে অভিনয় করতো। আর এখন তো যেগুলো পাওয়া যায় সবাই একসাথে রানিং অভিনয় করে, তখন স্টেজে এসেছে একদিন আগে অভিনয় করতো। ঠিক আছে, তো সেটা কোথায় হইতো, পাহাড়পুরে যে বৌদ্ধ বিহার, সেখানে সেখানে বিভিন্ন নাটক মঞ্চস্থ হইতো, অর্থাৎ বিভিন্ন মঞ্চে নাটক হইতো, সেগুলো প্রমাণ পাওয়া গেছে আর কি। মন্দিরের সেবাদাসীদের সকলকে নৃত্য গীত বাদ্য পটিয়সী হতে হতো। এই যে ধরো, এই যে পাহাড়পুরে যে বৌদ্ধ মন্দির, এই মন্দিরে বিভিন্ন সেবাদাসী ছিল যারা এখানে সেবা যত্ন দেখভাল করতো। তাদের প্রত্যেকে কি করা লাগতো, বিভিন্ন ধরনের নৃত্য গীত মানে গান বাদ্য এগুলো গাওয়া লাগতো। পটিয়সী, পটিয়সী মানে হচ্ছে পটু, এর আছে পুরুষবাচক শব্দ, পটিয়সী মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ পটিয়সী মানে যে যে কাজে পারদর্শী তাকে বলা হয় ওই কাজের পটিয়সী। ঠিক আছে, যেমন সে বলে না সে কাজে পটু, মানে সে খুব ভালো কাজ পারে এরকম আর কি। তো পটু ছেলে দেখাতে বলে, মেয়ে দেখাতে বলে পটিয়সী। তো পোড়ামাটির ফলকে কাসর, করতাল, করতাল, ডাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, মৃচ্ছবাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। কিছু কিছু নাম কঠিন, এগুলো এখন আর পাওয়া যায় না, যেমন কাসর, হ্যাঁ করতাল, ডাক ডোল, এগুলা বীণা এগুলো আমরা চিনি, বাঁশিও চিনি, কিন্তু এই যে কাসর করতাল এগুলো চিনি না। এই যে মৃদঙ্গ, মৃচ্ছবাণ্ড এগুলো কিন্তু আমরা চিনি না। এগুলো হচ্ছে প্রত্যেকটা নাম, এগুলো একটা জাস্ট পড়ে রাখলেই হবে, এগুলো হচ্ছে বাদ্যযন্ত্র ছিল আর কি। ঠিক আছে, এরপর থেকে স্থাপত্য গুলা,
প্রাচীন স্থাপত্যগুলো কি কি ছিল এটা অলরেডি আমরা পড়ছি, তাও যদি আমরা আবার একটু দেখি। দেখো, প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থানগড় ও ওয়ারি বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। ওই যে তোমার কিছুক্ষণ আগে ছবিগুলো দেখাইছিলাম, ইট পাথর দিয়ে তৈরি। এই যে মহাস্থানগড় ওয়ারি বটেশ্বর, যেটা ইট পাথর তৈরি বিভিন্ন স্থাপত্য আর কি, বিল্ডিং টিল্ডিং বানাইছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্প উৎকর্ষ অর্জন করে পাল শাসনের আমলে। তো কোন আমলে? ওই যে আগে যারা ছিল তারা ভালো বানাতে পারে নাই বিভিন্ন স্থাপত্য, পালরা 400 বছর শাসন করছে, অনেক লম্বা সময় ছিল, এই জন্য তারা বিভিন্ন জিনিস বানাতে পারছে। সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। জনশ্রুতি মানে কি? জনশ্রুতি মানে হচ্ছে, জড় মানে কি লোক, লোকবল মানুষ, শ্রুতি মানে কি শোনা, তার মানে লোকে মুখে শুনছে আর কি, যে ধর্মপাল, এই যে পাল বংশের যে রাজা ধর্মপাল, তিনি একাই প্রায় 50টা মতো বিভিন্ন বৌদ্ধবিহার নির্মাণ করছিলেন। ঠিক আছে, এই দেখো সোমপুর পাহাড় বিহার নৌকার যে ছবি, অনেক পুরান ছবি। এই দেখো শালবন বিহার কুমিল্লা যে ময়নামতি, এটা ছবি আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে ভাস্কর্য এবং চিত্রকলা, এটা কি ছিল দেখো। ওয়ারি বটেশ্বর মহাস্থানগড় পাহাড়পুর ময়নামতি এই অঞ্চলগুলোর থেকে আবিষ্কৃত হয়েছে পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয়। অর্থাৎ এই যে ওয়ারি বটেশ্বর নারায়ণগঞ্জ, মহাস্থানগড় ছিল বগুড়ায়, পাহাড়পুর এটা ছিল রাজশাহী নওগাঁ জেলায়, ময়নামতি ছিল কুমিল্লায়। এই যে অঞ্চলগুলোতে বিভিন্ন জিনিস পাওয়া গেছে, তোমার ধরো পোড়ামাটি, হ্যাঁ, বিভিন্ন পাথরের তৈরি বিভিন্ন বা ধাতু পদার্থ তৈরি যে বিভিন্ন যে ভাস্কর্য বা মূর্তি ছিল, এগুলো থেকে ওই সময় কি কি ধরনের শিল্পকলা চর্চা হইতো সেগুলা সম্পর্কে জানা যায়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলো শিল্পশৈলী ছিল অনন্য। অর্থাৎ যেগুলো পাওয়া গেছে এর মধ্যে যেগুলা গুপ্ত আমল এবং পাল আমলে বানানো হয়েছিল, ওই ভাস্কর্যগুলো যে শিল্পশৈলী সৌন্দর্য অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন ধীমান পাল ও বিটো পাল। অর্থাৎ অনেকে তো তখন বিভিন্ন বিল্ডিং ডিজাইন ডিজাইন বানাইছে পাল যুগে। এই যে ভাস্কর যিনি আঁকেন আর কি, চিত্রশিল্পী যে ভাস্কর্য বানায় ভাস্কর, এই দুজনের নাম ছিল, একজন নাম হচ্ছে ধীমান পাল আর একজন নাম হচ্ছে বিট পাল। ঠিক আছে, সরি। তো ওইদিকে সেন যুগের, তো পালদের পরে সেনরা ছিল, কারণ আমরা বলছিলাম মদন পাল একজন ছিল, যাকে মদন পাইয়া সেন যুগের যে বিজয়, সে বিজয় ছিনাই নিছে, হ্যাঁ, বিজয় সেন। তো ওইদিকে মদন যুগের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন সুলপানি। তো এখন যদি আসে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শিল্পীরা ছিলেন নিমান পাল এবং বিটে পাল। আর যদি বলে সেন যুগের, তার নাম কি ছিল? সুলপানি, তার নাম ছিল সুলপানি। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেব দেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। অর্থাৎ তখন তো আমরা বলছিলাম শুধু বৌদ্ধরা এখানে কি করতো, বৌদ্ধ ধর্ম পালন করা হইতো। তো তাদের বিভিন্ন যে দেবদেবী তারা ছিল, ওই দেবদেবীদের তারা চিত্রের মাধ্যমে আঁকতো, আঁকে ওগুলার পূজা করতো আর কি। ঠিক আছে, এরপর আমরা জানবো প্রাচীন বাংলা ভাষা সাহিত্য শিক্ষা। অর্থাৎ এখানে তারা কিভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল, কি কি মানুষ থাকতো, স্থাপত্য বিনোদনের জন্য তারা কি কি কাজ করতো, ভাস্কর্য কি কি ছিল, এগুলো তো জানলাম। এখন জানবো তাদের ভাষা সাহিত্য শিক্ষা, অর্থাৎ তারা কি কি ভাষা চর্চা করতো, কেমনে শিক্ষা অর্জন করছিল, এই জিনিসগুলো আমরা জানবো। প্রথম হচ্ছে ভাষা ও সাহিত্য। তো বাংলার কয়েকটি স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। এখন আর ধরো তোমার কম্পিউটারে লেখে, ল্যাপটপে লেখে, নোটপ্যাডে লেখে, মোবাইলে লেখে, খাতা কলমে লেখে, আগে তো এগুলো ছিল না, তাই না? তো তখন মানুষ তাহলে পড়ালেখা করতো কিভাবে? তারা পাথর এবং তামার পাতে কি করতো, খোদাই করে করে এগুলো লিখে রাখতো আর কি। বিভিন্ন লিখিত লিপি ছিল, আমরা বাংলা ব্যবহার ছিল ছোটবেলায় সরু আদর্শ লিপি, এরকম বিভিন্ন লিপি ছিল, তারা এখন লিখে রাখতো আর কি। তো বগুড়ার যেই মহাস্থানগড় অঞ্চলটা, সেখান থেকে প্রাপ্ত কালো পাথরের খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়ে এমন একটা লিপি পাওয়া গেছে, সেটা যদি বলা হয় কোন পাথরের, সেটা হচ্ছে কালো পাথরের খোদাইকৃত জিনিস। ঠিক আছে, এটা ছিল সবচেয়ে বড় প্রাচীনতম। যদি আসে ভাষা ও সাহিত্য শেখার জন্য, সবচেয়ে যে প্রাচীন, সবচেয়ে প্রাচীন যেই লিপিটা পাওয়া গেছে সেটা কোন পাথরের? কালো পাথরের। সেটা কোথায় পাওয়া গেছে? বগুড়ার যে মহাস্থানগড় সেখানে পাওয়া গেছে, বগুড়ার যে মহাস্থানগড় সেখানে পাওয়া গেছে। ঠিক আছে, গুপ্ত পাল সেন যুগের, গুপ্তরা প্রথমে এসছে, পর পালরা, পরে কিন্তু সেনরা যুগের প্রচুর লিপি পাওয়া গেছে। অর্থাৎ শুধুমাত্র বগুড়ার যে মহাস্থানগড় সেটাই না, এটা ছাড়াও ওই তোমার হচ্ছে গুপ্ত পাল এবং সেন যুগের যে বিভিন্ন লিপি ছিল সেগুলো অনেক কিছু পাওয়া গেছে। দক্ষিণ পূর্ব বাংলার, দক্ষিণ পূর্ব বাংলা কি বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব দিক দিয়ে এটা আর কি। আমি দেখি বাংলাদেশের ম্যাপটা যদি বের করি,
এই দেখো, মানচিত্রের উপর দিক হচ্ছে উত্তর দিক, আর এর ডান পাশের দিকটা হচ্ছে পূর্ব দিক, বাম পাশের দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর নিচের দিকটা হচ্ছে কি দিক, তোমার দক্ষিণ দিক। তো দক্ষিণ পূর্ব বলছে, তাহলে দক্ষিণ হতে হবে, পূর্ব হইতে হবে। তাহলে এই দক্ষিণ আর পূর্ব এই কোণাটা বোঝায় না? তো এই কোণাটা আর কি চট্টগ্রামের যে অঞ্চলটা। তো এটাই বলছে। দক্ষিণ পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। তারপরে দক্ষিণ পূর্ব বাংলায় যে চট্টগ্রাম অঞ্চলটা, এখানে অনেক লিপি পাওয়া গিয়েছে। কারণ কি, চট্টগ্রাম তো কক্সবাজার এখানে নদী টদী আছে, তো এখানে যোগাযোগ ছিল, মানুষ বসবাস করতো। ফলে এখানে তোমার বিভিন্ন ধরনের শিক্ষা গড়ে উঠছিল। এদের লিপিগুলো পাথরে খোদাই করা লিপিগুলো পাওয়া গেছিল। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার মানুষের ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়, অর্থাৎ তারা কোন ধরনের ভাষা চর্চা করতো এবং সেগুলো বর্ণমালা কি ছিল সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। তাইলে এখন এই যে পালরা শাসন করছিল, ওই সময় কি কি ঘটনা ছিল, ওই ঘটনা নিয়ে একজন কবি ছিল, তার নাম হচ্ছে সন্ধ্যাকর কবি। হ্যাঁ, কবি সন্ধ্যাকর নন্দী, তার নাম ছিল সন্ধ্যাকর নন্দী। ওই কবি কি করেছিল, রচনা করছিল বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ মানে, কাব্য মানে কি, কবিতা থেকে আসছে। তারপর অনেকগুলো কবিতা নিয়ে যে গ্রন্থ, তাকে বলা হয় কাব্যগ্রন্থ। অনেকগুলো কবিতা লিখছিলেন পাল যুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী, এবং তিনি সেটা নাম দিয়েছিলেন কি ছিল, রামচরিত। রামচরিত। তাহলে সবার আগে যে গ্রন্থটা পাওয়া যায় সেটার নাম কি, রামচরিত। তো এর পাশাপাশি পাল আমলে আরো রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ তো হচ্ছে এক ধরনের সাহিত্য, হুম, যেটা হচ্ছে তোমার পাল আমল থেকে শুরু হয়েছিল। চর্যাপদ হলো বাংলার ভাষার প্রাচীন নিদর্শন হিসেবে স্বীকৃত। তাহলে বলা যায় বাংলা ভাষার প্রাচীন নিদর্শন, এই যে বাংলা ভাষা শিক্ষা করছে, প্রাচীন সবচেয়ে আগের কোনটা, চর্যাপদ। হ্যাঁ, সবার আগে কোনটা, চর্যাপদ। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। অর্থাৎ শুধুমাত্র কবিরা, বিভিন্ন সাহিত্যিকরাই যে তোমার বিভিন্ন বই পুস্তক রচনা করছে এরকম না। এই যে বিভিন্ন সেন রাজারা, যে বিভিন্ন পাল রাজা, গুপ্ত বিভিন্ন রাজারা যে শাসন করছে, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন রচনা করছে। এর মধ্যে একজনের নাম বলছে রাজা বল্লাল সেন। তিনি কিছু পুস্তক রচনা করছেন, বই রচনা করছেন। সেটার একটা নাম হচ্ছে দান সাগর, আর একটা নাম কি, অদ্ভুত সাগর। ঠিক আছে, এই ছিল তাদের সাহিত্য, কিভাবে তারা সাহিত্য চর্চা করতেন, শিল্প সাহিত্য রচনা, তারপরে তোমার বিভিন্ন গল্প, এগুলো কিভাবে চর্চা করতেন সেগুলা। এরপরে হচ্ছে তাদের শিক্ষাগুলা। পাল যুগের আগে বাংলা শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। অর্থাৎ আমরা বলছিলাম মৌর্যের আগে প্রাচীন যুগ ছিল, ওই সম্পর্কে কি কি ছিল সেগুলো জানা যায় না। এরপরে গুপ্তরা আসছে, গুপ্তদের পর আসে পাল, সেন, তারা এরপর আছে তুর্কিরা। তো পাল যুগের আগে কেমনে, অর্থাৎ ওই সময়ের আগে প্রাচীন যুগে কিভাবে চর্চা করতে সেটা সম্পর্কে খুব একটা জানা যায় না। পাল বংশ থেকে মূলত জানা যায়, যেমন আমরা কিছু নাম জানলাম, দান সাগর, অদ্ভুত সাগর, রামচরিত, চর্যাপদ, বিভিন্ন গ্রন্থ পাওয়া গেছে। এই সময় শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। তার মানে পাল যুগে শিক্ষার অনেক প্রচলন ছিল। তাহলে একটা যুগে হঠাৎ করে এত প্রচলন কেমনে হয়, তার মানে এর আগের যুগেও ছিল। তো পাল যুগের আগের যুগ কে ছিল, এই যে মৌর্যরা শাসন করছিল 300 থেকে 600 খ্রিস্টাব্দ, কারণ পালরা তো শাসন করছে 700 সাল থেকে, তাই না? তো মৌর্য আর যে গুপ্তরা, তাদের সময় কিছু কিছু শিক্ষা ছিল, এটা অনুমান করা যায়, না হলে তো পাল আমলে এত বেশি শিক্ষা হইতো না, তাই না? এটাই বলতেছে। তা বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। ধ্বংসাবশেষ কেন, এগুলো তো অনেক আগের ছিল, সময়ের সাথে সাথে মাটির নিচে চাপা পড়ে বা বিভিন্ন কারণে এগুলা ধ্বংস হয়ে গেছে। এরপর না এগুলোকে আবিষ্কার করা হয়েছে, বের করা হয়েছে খুঁজে খুঁজে। তো এগুলো পাওয়া গেছে আর কি। তো কোথা থেকে পাওয়া গেছে, এই যে পাল যুগের বিভিন্ন যে বৌদ্ধ বিহার বানানো হয়েছিল, এই বৌদ্ধ বিহার থেকে এগুলা, এই শিক্ষার বিভিন্ন যে সরঞ্জাম সেগুলো পাওয়া গেছিল আর কি। ঠিক আছে, এই যে বৌদ্ধ বিহারগুলো, এই বিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ এই মন্দিরগুলোতে, বৌদ্ধ বিহার বা মন্দিরগুলোতে আগে কি করা হতো, শিক্ষা দান করা হতো। শুধু প্রথম পূজায় চলতো না, বিভিন্ন শিক্ষা দীক্ষা দেওয়া হতো। যেমন এখন এখন কি হয়, ইসলামিক যে মাদ্রাসা প্রতিষ্ঠান কিংবা ধরো মসজিদে শিক্ষা দেওয়া হয় না, এরকম আর কি। তো বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করতো। এখনকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। অর্থাৎ যারা ওখানে শিক্ষা দিতেন তাদের নাম ছিল আচার্য। যেমন বিশ্ববিদ্যালয়ে যে বিসি থাকে তার নামও কিন্তু আচার্য। ঠিক আছে, তো তাদেরকে বলা হতো ভিক্ষু, আচার্য বা ভিক্ষু। আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ, অর্থাৎ যারা শুনতো, পড়ালেখা করতো, তাদের নাম কি ছিল, শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। অর্থাৎ এখন আমরা কি করি, বিভিন্ন হোস্টেলে থাকিনি, বিভিন্ন হলে থাকিনি, ভার্সিটির, কলেজের, স্কুলের। এখন যেমন আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষ, আবাসিক মানে কি, এখানে ছাত্ররা থাকতে পারে আর কি, এদেরকে বলে আবাসিক। যেমন মাদ্রাসা স্টুডেন্টরা থাকে, এগুলোকে বলে আবাসিক মাদ্রাসা। যে মাদ্রাসা স্টুডেন্ট গুলা রাতের বেলা থাকে না,
বাড়িতে চলে আসতে হয় সেগুলোকে বলা হয় অনাবাসিক, আর যেগুলোতে থাকতে পারে সেগুলো হচ্ছে আবাসিক। তো এখনকার মতো তখন ওই যে বিহার, শালবন বিহার, তারপর ধরো সরি পাহাড়পুর বিহার, হ্যাঁ, বৌদ্ধদের যে মন্দিরগুলো ছিল ওখানেও ছাত্ররা থাকতে পারতো, ওখানে পড়ালেখা করতে পারতো আর কি। বিহারে শুধু ধর্মীয় বই পড়াশোনা হতো তা নয়, এখানে চিকিৎসা বিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, নানা বিষয় দীক্ষা দেওয়া হতো। যে জ্যোতিষী যারা আকাশ নিয়ে গবেষণা করে বা মানুষের ভাগ্য দেখে, তারপরে বিভিন্ন বাংলা, ইংলিশ, ব্যাকরণ, চিকিৎসা এগুলো নিয়েও আলোচনা করাতে, এগুলো শিক্ষা দেওয়া হতো। শুধুমাত্র ধর্মীয় যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া হবে এরকম না, অনেক কিছু শিক্ষা দেওয়া হতো, ঠিক আছে। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। অর্থাৎ অনেক দেশ তখন কি ছিল, গরিব ছিল, শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু এই যে তোমার বিহারের অঞ্চলগুলোতে কি ছিল, শিক্ষা দীক্ষা অনেক বেশি ছিল। তাহলে এখন তোমার প্রশ্ন আসতে পারে, পাল এবং সেন যুগের সাহিত্যকর্মগুলা, ওই যে আমরা বললাম না রামচরিত, তারপর এখানে পড়ছিলাম এই যে রাজা বল্লাল যেটা বানিয়েছিল দান সাগর, উদ্ভুত সাগর, চর্যাপদ, এগুলো নিয়ে লিখতে হবে আর কি, ঠিক আছে। আবার তারা যে এই যে বিভিন্ন শিক্ষা গ্রহণ করতো পাইয়া তোমার বিহারে, এই পাহাড়পুর বিহারে গিয়ে, মন্দিরগুলোতে গিয়ে চিকিৎসা শাস্ত্র শিখতে, ব্যাকরণ শিখতো, জ্যোতিষ জ্ঞান শিখতো, এগুলো লিখতে হবে, ঠিক আছে। তো এবারে তো গেল তোমার মৌর্যরা, মৌর্যের পর পালরা গেল, সেনরা গেল, শেষ। এরপরে যে মুসলমানরা কেমন শাসন করছে, এই যে মুসলমান, এরপরে কি মুসলমান আছে না, তুর্কিরা আইছে। এ দেখো 1200, এটা মনে রাখবো সালটা ভালো করে, কয় সালে, 1204 সালে আর কি, ঠিক আছে। যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বেক্তের খলজি, রাজা যে লোকপাল, তোমার সেন বংশের যে সর্বশেষ রাজা ছিলেন তার নাম ছিল লক্ষণ সেন, সেই লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। এই যে লক্ষণ সেন, তার লক্ষণ ভালো ছিল না, তাকে হারাইয়া ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খলজি সেনাপতি, তিনি হচ্ছে মুসলমানদের শাসনামল শুরু করছেন। কোথায়, এই যে নদিয়া অঞ্চল দখল করছিলেন আমরা বলছিলাম। তো এই ঘটনা বাংলা ইতিহাস পর্বে মধ্যযুগের সূচনা হিসেবে গৃহীত হয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা পড়লাম প্রাচীন যুগ, প্রাচীন যুগের পরবর্তী ছিল মৌর্যরা, এরপর আসলে পালরা, এরপর আসলে কারা, সেনরা, গুপ্তর পরে মৌর্যের পরে গুপ্ত, এরপর পাল, এরপর সেন, এদের পুরোটাকে বলা হয় প্রাচীন কাল, তাই না। এরপর হচ্ছে মধ্যযুগ, এই মধ্যযুগ হচ্ছে মুসলমানের যুগ থেকে বর্তমান আদিম যুগ, 1200 থেকে 1300, 1500, 1400 সাল, এদেরকে বলা হয় মধ্যযুগ, ঠিক আছে। তো পর্যায়ক্রমে তুর্কি সেনাপতিরা পুরো বাংলায় শাসন বিস্তার করতে থাকেন। অর্থাৎ সে তো নদী দখল করছে, পশ্চিমবঙ্গের একটা অঞ্চল, হ্যাঁ, ভারতের যে পশ্চিমবঙ্গ সেই অঞ্চল দখল করছে। এরপরে ধীরে ধীরে সে বিভিন্ন বাংলার যেই বাংলাদেশ বিভিন্ন অঞ্চলগুলোতে সে কি করছে, শাসন করা শুরু করছেন। সমসাময়িক সময়ে কুতুবুদ্দিন আইবেকের নেতৃত্বে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বেক্তের খলজি, তুর্কি যে সেনাপতি ছিল, শুধুমাত্র তারা শাসন করছে এরকম না, ওই সময়ে ভারতের অন্যান্য যে অঞ্চল, নদিয়া অঞ্চলটা ছাড়াও যে অন্যান্য অঞ্চল ছিল, সেখানে একজন ছিল কুতুবুদ্দিন আইবেক। তিনি হচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা শুরু করছেন, শাসন করা শুরু করছেন। দিল্লি ছিল মুসলিমদের শাসনের রাজধানী, ওই যে ভারতের বর্তমান যে দিল্লি, সেখানে আগে মুসলমানরা কি করতেন, শাসন করতেন। তো দিল্লি ছিল মুসলিমদের রাজধানী, অর্থাৎ ওই ওখানে তারা কি করতেন, শাসন করতেন। তাহলে যে বলা হয় মুসলিম শাসনের রাজধানী কোথায় ছিল, দিল্লি, এরকম। দিল্লির সুলতানদের পাঠানো সেনাপতিরা বাংলায় প্রশাসকের দায়িত্ব পালন করতেন। যেমন ধরো বাংলাদেশের কি কি ছিল, ধরো কুমিল্লার একজন প্রশাসক থাকে, চিটাগাং একজন প্রশাসক, জেলা প্রশাসক আর কি, এক একটা অঞ্চলে এক একজন দেখে না। তখনও দেখা যাচ্ছে দিল্লি থেকে শাসন করা পুরোটা বড় ছিল, কষ্ট হয়ে যেত। এই জন্য বিভিন্ন সুলতান তারা হচ্ছে তাদের নিজস্ব সেনাপতি পাঠাইতো, হ্যাঁ, এই সেনাপতিদের মাধ্যমে তারা যে বাংলাদেশের বিভিন্ন যে প্রশাসক তাকে নিয়োজিত করতো, তারা সেই ধরনের দায়িত্ব পালন করতো। দিল্লি থেকে বাংলার দূরত্ব অনেক, যোগাযোগ ব্যবস্থা তখন ভালো ছিল না। সম্পদে পরিপূর্ণ হওয়ায় বাংলার দায়িত্বপ্রাপ্ত শাসকগণ স্বাধীনভাবে দেশ পরিচালনার ইচ্ছা করতেন। তারা অনেকেই দিল্লির সুলতানদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছেন। তাহলে খেয়াল করো, প্রথম তো তুর্কিরা আসলো, তাই না, ইকতাদ মোহাম্মদ বক্তের খুলছে, নদিয়া ছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতে মুসলমান শাসন করা শুরু করেছে। যেমন একজনের নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক, একটা সময় পর পুরা ভারতবর্ষে মুসলমান শাসন করা শুরু করেছে, সে নাম, দিল্লি ছিল তার রাজধানী। পরে পুরো অঞ্চল বড় হওয়ার কারণে তারা বিভিন্ন সেনাপতি বিভিন্ন অঞ্চলে পাঠাতো, তো বাংলাদেশেও বাংলার অঞ্চলগুলোতেও আসছে। তো পরবর্তীতে দেখছে দিল্লিতে অনেক দূর, যোগাযোগ ব্যবস্থা ভালো না, সব তথ্য পাঠানো যায় না। তো ফলে কি হয়েছে, কিন্তু বাংলা ছিল সম্পদে অনেক পরিপূর্ণ, সম্পদে কি ছিল, পরিপূর্ণ। এখানে যোগাযোগ ব্যবস্থা ছিল ভালো, কারণ আপনার বলছিলাম এখানে বিভিন্ন নদী টদী আছে, ব্যবসা বাণিজ্য আছে। তো ফলে যেটা হয়েছে, এখানকার যে শাসকরা তারা বলছে দূর, দিল্লি থেকে শাসন করা লাভ আছে, আমরা এখানকার নিজেরা কি করি, শাসন করা শুরু করি। তো যাদেরকে পাঠাইছিল ওই সেনাপতিরা একটা সময় পর বিদ্রোহ করছে। তো বিদ্রোহ করে নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করছে, ঘোষণা করে তারা শাসন করা শুরু করছে, ঠিক আছে। এরপর দেখো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়। অর্থাৎ আগে তো দিল্লি থেকে শাসন করা হইতো, সেটা এখন করা হয় না।
ওই যে বললাম না বিভিন্ন সুলতান, এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ একজন শাসক, মুসলমানদের আমলে একজন শাসক, তার আমলে পুরো বাংলার যে অঞ্চলটা, সেই অঞ্চলে কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, অর্থাৎ দিল্লি থেকে আলাদা হয়ে যায়, তারা বিদ্রোহ করে। সেটা কত সালে? 1338 সাল থেকে শুরু করে 1538 সাল, মানে প্রায় 200 বছর। এই সময়টা পর্যন্ত সুলতানরা বাংলার শাসনভার স্বাধীনভাবে পরিচালনা করেন। অর্থাৎ দিল্লি থেকে তখন আর পরিচালিত হইতো না। এই 200 বছর তারা নিজেরা নিজেরা কি করতেন, পুরা স্বাধীনভাবে পুরা দেশটাকে পরিচালনা করছেন। ঠিক আছে? স্বাধীন এই দেশ 200 বছরের গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ বাংলা শাসন করেছিল। অর্থাৎ এই যে 200 বছর শাসন করেছিল, এটা ছিল মূলত দুইটা বংশের লোক। একটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ, অন্যটি হচ্ছে হোসেন শাহী বংশ। তার মানে একটার নাম কি, অর্থাৎ তাদের নাম ইলিয়াস শাহী বংশ, কারণ সবার আগে ইলিয়াস শাহ শুরু করছে। আর হোসেন শাহী মানে সবার আগে হোসেন শুরু করছে আর কি, তার নাম হোসেন। তো এরকম আর কি। তো সুপরিচিত ছিল। তো এই ইলিয়াস শাহী আমলে বিভিন্ন ধরনের ইলিয়াস শাহ ছিল, হোসেন শাহী আমলে বিভিন্ন ধরনের হোসেন শাহ ছিল, অনেকজন শাসক ছিলেন। তো এই হোসেন শাহী যে আমল, এই আমলের শ্রেষ্ঠ শাসক ছিলেন কি, আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে এই যে তোমার হোসেন শাহী যে আমল, তো এই আমলের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে? স্বাধীন সালতানাত, সালতানাত মানে এই যে ধরো সুলতানরা যে অঞ্চলটা শাসন করেন সেটাকে বলা হয় সালতানাত। তো স্বাধীন সালতানাতের যে শাসকরা বাংলার রাজনীতিতে স্থায়ী ও সংহতি আনার পাশাপাশি প্রশাসনিক সামরিক ব্যবস্থার উন্নয়ন করেন। এই যে তারা এখানে দেখা গেছে একটা স্থায়িত্ব। আগে কি হইতো, ধরো এই যে তোমার গুপ্তরা শাসন করছে, তাদেরকে হটাই আসে পালরা, পালদেরকে হটাই আসছে কারা, শেররা, এবার আসে তুর্কিরা, একটার পর একজন কি আসো চলে আসতো নি। কিন্তু তারা রাজনীতিতে এভাবে পালাবদল হয় না মুসলমানদের সময়ে, তারা একটা স্থায়িত্ব আনতে পারছিল। ঠিক আছে? এবং সংহতি, সংহতি মানে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, মিলেমিশে থাকা। এইভাবে জিনিসগুলো স্টেবল হয়েছিল, ভালো হয়েছিল। এগুলোর পাশাপাশি তারা যে বিভিন্ন প্রশাসনিক এবং সামরিক, সামরিক মানে যে পুলিশ প্রশাসন, নৌবাহিনী, সেনাবাহিনী, যে সামরিক, এই সামরিক ব্যবস্থাপনাগুলো অনেক উন্নত করছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে, প্রশাসন ব্যবস্থা অনেক উন্নত করছে আর কি। ঠিক আছে? এই মুসলমান আমলগুলো, তাদের সময়ে বাংলার অর্থনীতি ও সংস্কৃতি সমৃদ্ধ হয়। যদি বলে মুসলমানদের কোন আমলে বাংলাদেশের অর্থনীতি এবং সংস্কৃতিতে সমৃদ্ধ হয়, সমৃদ্ধি মানে উন্নতি আর কি, উন্নতি হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার হোসেন শাহ ইলিয়াস শাহ যে আমলটা, সে আমলে। ঠিক আছে? তো সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বাংলা সাহিত্য ও স্থাপত্যের সমৃদ্ধিতে পৃষ্ঠপোষকতা করেন এবং বৈশ্বিক পরিমণ্ডলে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হন। তাহলে এই দেখো, এই ওই আমলের একজন নাম ছিল কি, হুসেন আজম শাহ। তিনি হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন লেখাপড়া, সাহিত্য এবং বিভিন্ন ধরনের স্থাপত্য যে তৈরি করছে, এগুলার সমৃদ্ধিতে, মানে এগুলো যেন আরো বেশি বেশি হয়, সেগুলো যেন তিনি পৃষ্ঠপোষক করছেন। পৃষ্ঠপোষক করছেন মানে কি, বিভিন্ন ধরনের মানুষ নিয়োগ দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, তাদেরকে খাওয়াইছেন, কবি নিয়োগ দিচ্ছেন, তাদের উপর অর্থ ব্যয় করছেন। হ্যাঁ, এই জিনিসগুলো তিনি করে অনেক উন্নত, ব্যাপক উন্নত সাধন করছেন। ফলে তার সুনাম চারদিকে ছড়ায় পড়ছে। ফলে বৈশ্বিক যে পরিমণ্ডল, পুরো পৃথিবীতে তার সুনাম এবং তার যে একটা স্বতন্ত্র অবস্থান, তার নিজের একটা ইমেজ তৈরি করা, সেই জিনিসটা সে করতে পারছে। ঠিক আছে? এই বংশের শাসনামলে বাংলায় মসলিন বস্ত্র ও রেশমের বাণিজ্য প্রসার করে। এই যে বাংলাদেশের যে কুটির শিল্প দুটো দেখছিলাম, একটা হচ্ছে তোমার মসলিন, একটা হচ্ছে রেশমের যে বাণিজ্য, এই জিনিসটা সবচেয়ে বেশি প্রসার হয় কোথায়, তোমার এই যে ওনার সময়, কার সময়, গিয়াসুদ্দিন আজম শাহের সময়। ঠিক আছে? তো বিদেশি বণিক, বণিক মানে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বলা হয় বণিক। এবং পর্যটক, পর্যটক মানে যারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায় তারা, তা আগমন বৃদ্ধি পায়। এই যে দেখো, বাংলাদেশের বিভিন্ন মসলিন কাপড়, রেশমের বাণিজ্য পুরো পৃথিবীতে ছড়াই গেছে, পরে দেখতেছে এগুলো খুবই ভালো, পরে অনেক সুনাম হয়েছে। ফলে দেখা গেছে বিভিন্ন ব্যবসায়ীরা এই দেশে বণিকরা আসতে কি করতেন, বিভিন্ন জিনিস কিনে নিতে আসতেন, এবং পর্যটক গুলা এই সুন্দর জিনিসগুলো দেখার জন্য আসতেন। ঠিক আছে? ফলে তাদের আগমন বৃদ্ধি পায়। ঠিক আছে? তারা দেশে আসতে শুরু করে। হুসেন শাহী বংশের শাসকরা ধর্মীয় সহিষ্ণুতা বজায় রেখে শাসন কার্য পরিচালনা করেন। এই যে হোসেন শাহ, একটা দেখলাম ইলিয়াস শাহ, আর একটা হোসেন শাহ। এই হোসেন শাহের আমলে হচ্ছে ধর্মীয় যে সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে পরস্পরের প্রতি সহিষ্ণু, কোনো রাগ বিদ্বেষ নাই, পরস্পরকে সহ্য করে চলে, তারা হচ্ছে সহিষ্ণু। এগুলা বজায় রেখে তারা শাসন কার্য পরিচালনা করতেন। সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্প ছিল বৈচিত্র্যময়। এই যে বিভিন্ন সুলতান হোসেন শাহী আমল, বিভিন্ন আমল, এই সুলতানি আমলে বাংলার স্থাপত্য শিল্প কিরকম ছিল, বৈচিত্র্যময়। এখানে অনেক ধরনের কাজ হইতো, যেমন যেখানে ইসলামী স্থাপত্য শৈলীর সঙ্গে স্থানীয় উপাদান ও কারিগরি প্রকৌশলের সফল সমন্বয় ঘটে। অর্থাৎ তারা যে শুধুমাত্র ইসলামকে, ইসলামের যে বিভিন্ন মসজিদ, হ্যাঁ,
মাদ্রাসা এগুলো শুধুমাত্র বানাইছেন এরকম না, এখানে স্থানীয় বিভিন্ন যে উপাদান বা কারিগরি কৌশল, যেমন কোনো কোনো অঞ্চল কাপড়ের জন্য বিখ্যাত, কোনো কোনো অঞ্চল রসমালাই মিষ্টি, কোনো কোনো অঞ্চল মাটির তৈরি জিনিসপাতি, কোনো কোনো অঞ্চল ধাতু তৈরি জিনিসপাতির জন্য বিখ্যাত, কোনো কোনো অঞ্চল কৃষিকাজের জন্য বিখ্যাত। তো তারা শুধু ইসলামের শুধু উন্নত করছে এরকম না, তারা ওই ওই অঞ্চল যে স্থানীয় যে অর্থাৎ যে অঞ্চলে যে জিনিসের জন্য বিখ্যাত সেগুলোকে কাজে লাগায়, কারিগরি দক্ষতাকে কাজে লাগায় বিভিন্ন জিনিস উৎপাদন করতে এবং সেগুলোকে সমন্বয় করে, হ্যাঁ, তোমার অনেক বাণিজ্যিক প্রচার করাতে তারা অনেক কি করছেন, অবদান রাখছেন, তারা সেখানে সফল হয়েছে। সুলতানি আমলে পোড়ামাটির যে অলংকার, কোরআনের যে বিভিন্ন আয়াত, খচিত যে শিলালিপি, গম্বুজ স্থাপনার ব্যবহার বেশি দেখা যায়। অর্থাৎ এই সুলতানি আমলে তারা পোড়ামাটিতে বিভিন্ন অলংকার বানাতো, সেগুলো ব্যবহার করতো। কোরআনের আয়াত লিখে রাখতো, বিভিন্ন এরকম পাথরের মধ্যে শিলালিপি পাওয়া যেত। বিভিন্ন গম্বুজ, পুরান ঢাকা বা ঢাকার বিভিন্ন অঞ্চলগুলোতে দেখবো এখনো বড় বড় গম্বুজ মসজিদ আছে, এগুলো হচ্ছে ওই আমলে বানানো হয়েছিল আর কি তখন, ঠিক আছে। যেমন কিছু উদাহরণ দিচ্ছে, ষাট গম্বুজ মসজিদ, সোনা ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ প্রভৃতি এই আমলের অন্যতম নিদর্শন। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মসজিদ নির্মাণ করা হয়েছে, এগুলোর নাম দিচ্ছে, ঠিক আছে। এরপরে কি হইলো, তো এখানে তোমার এই যে শাহ ইলিয়াস শাহ হোসেন শাহ এগুলোতে গেল, এগুলো সুলতানি আমল আসলে তাদেরকে অবসান হইবে। তো 1526 সালে এসে দিল্লির সুলতানি শাসন অবসান ঘটে। অর্থাৎ এটা দিল্লি কেন্দ্রিক যে পুরো বাংলা অঞ্চলকে শাসন করা হইতো, ওটা অবসান করতে কত সালে, 1526 সালে। তখন দিল্লিকে কেন্দ্র করে ভারতের মোগলরা শাসন করা শুরু করে। অর্থাৎ ইলিয়াস শাহ হোসেন শাহ এগুলো পরে যে সুলতানরা আসলো, তাদের পরে কি আর আসলো, এই যে মোগলরা, বিভিন্ন মোগলরা কি করলেন, শাসন করা শুরু করলেন, মানে এটা একটা বংশের নাম। তো মোগল আমলে সুবা বাংলা, সুবা বাংলা হচ্ছে পুরা বাংলা আর কি, ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম প্রদেশ। এই যে সুবা বাংলা এটা একটা অঞ্চলের নাম, সেটা ছিল মোগল সাম্রাজ্যের অন্যতম একটা প্রধান প্রদেশ ছিল, যা অর্থনৈতিক, প্রশাসনিক, প্রশাসনিক কোনটা, যে বিভিন্ন প্রশাসন আছে না, দপ্তরের বিভিন্ন কাজ, যেখানে কাগজপত্র ডকুমেন্টের আদান প্রদান হয়, বা ধরো আমরা বিভিন্ন কাজে কি যেতে বরন্দগরে যাই, কুমিল্লা যাই, বিভিন্ন অঞ্চলে যাই কিনা, তো ওখানে যে বিভিন্ন প্রশাসনে যায় কাজ টাজ করে, এগুলো হচ্ছে প্রশাসনিক কাজ। এই যে অর্থনৈতিক, প্রশাসনিক এবং সামরিক দিক থেকে বিশেষ গুরুত্ব পেত, কারণ এখানে দেখা গেছে মোগলরা শাসন করা শুরু করছে, এখানে ছিল অন্যতম প্রধান এই সাম্রাজ্য গড়ে উঠছে। ফলে এখানে অর্থনীতি, প্রশাসনিক বিভিন্ন দাপ্তরিক যে কাজগুলো আছে, এখানে খুব ভালো গুরুত্ব সহকারে সেগুলো করা হইতো। মুঘল আমলে যারা প্রশাসক ছিলেন তাদেরকে বলা হয় সুবাদার। তো মুঘল আমলে যে সুবাদার, তারা বাংলা শাসন, কর সংগ্রহ, কর মানে কি, ধরো তুমি ইনকাম করছো, তোমার থেকে কিছু একটা অংশ সরকার কাইটা রাখবে। যারা ধরো ফসল ফলায়, হ্যাঁ, বিভিন্ন ভূমির মালিক, ট্যাক্স দিতে হয় আর কি বলা হয়। তো এই জিনিসগুলো তারা শাসনও করতেন, ট্যাক্স কালেক্ট করতেন, এবং আইন শৃঙ্খলা তারা রক্ষা করে দায়িত্ব পালন করতেন আর কি, ঠিক আছে। তো তারা মতো শাসন করতেন এরকম না, তারা ট্যাক্স কালেক্ট করতেন। ট্যাক্স মানে জনগণ থেকে অর্থ সম্পদ নিয়ে দেশে বিভিন্ন বাজেট দিতেন, বিভিন্ন জিনিস নির্মাণ করতেন, বিভিন্ন জিনিস বাইরের দেশ থেকে কিনে আনতেন। তো এই জিনিসগুলো করতেন আর কি, ঠিক আছে, এই ট্যাক্সের টাকা দিয়ে, এবং আইন শৃঙ্খলা এগুলো দায়িত্ব পালন করতেন। তো ইসলাম খান চিশতি বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালনের পর ভারত বিরোধীদের পরাজিত করে 1610 সালে ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে গড়ে তোলেন। অর্থাৎ এই যে ধরো দিল্লি কেন্দ্রিক শাসন হইতো, ওইটাকে বাদ দিয়া 1526 সালে পরে মোগলরা দখল করছে পুরা পুরো বাংলা অঞ্চলটা। ওই যে বাংলা, ওই যে একটা ম্যাপ দেখাছিলাম না, এই যে এই পুরা ম্যাপটা বাংলাদেশ ছাড়াও যে গৌরবপূর্ণ যেগুলো ছিল পুরো ম্যাপটাই, এই পুরোটা হচ্ছে বলা হয় সুবা বাংলা, ঠিক আছে। দিল্লি থেকে শাসন করা হইতো না, তখন মোগলরা শাসন করতেন, হ্যাঁ, মোগলরা শাসন করতেন। তারা হচ্ছে তারা কর সংগ্রহ করতো, শাসন করতো, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করতো। ইসলাম খান চিশতি তিনি ছিলেন একজন সুবেদার ওই মুঘল আমলের। তিনি যখন দায়িত্ব নিছেন, তখন হচ্ছে গিয়ে ওই তখন হচ্ছে বারো ভূঁইয়া হচ্ছে 12 জন ভাই ছিলেন, তাদের প্রত্যেকের নামের পিছনে ভূঁইয়া থাকতো। তারা মিলে হচ্ছে বিভিন্ন অঞ্চল শাসন করতেন, তাদেরকে পরাজিত করছে কত সালে, 1610 সালে, কে, ইসলাম খান চিশতি। তো তিনি পরাজিত করে 1610 সালে এই যে বর্তমান বাংলাদেশের রাজধানী যে ঢাকা, সেটা হচ্ছে পুরাই, যখন মানচিত্রটা দেখালাম না, এই পুরা সুবা বাংলার পুরোটা অঞ্চলের রাজধানী ঘোষণা করছিলেন তখন তিনি ঢাকাকে, ঠিক আছে। যা পরবর্তীতে মোগল বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। অর্থাৎ দেখা গেছে তারা এই ঢাকাকে যখন রাজধানী ঘোষণা করছে, তখন বেশিরভাগ মানুষ তো রাজধানীতে থাকবে, বা ধরো যারা নবাব বা যারা শাসক, এটাকে কেন্দ্র করে বিভিন্ন শাসন আমল চালাইতেন, বিভিন্ন স্থাপনা নির্মাণ করতেন। ফলে এখানে বিভিন্ন রাজনীতি তোমার হচ্ছে পরিচালিত হইতো, বিভিন্ন সাংস্কৃতিক যে কেন্দ্র, অনুষ্ঠান বা যে জিনিসগুলো হইতো, এই জিনিসগুলো এখান থেকে তোমার হচ্ছে চালানো হইতো আর কি, ঠিক আছে, নির্ধারণ করা হইতো। তো এই জন্যই বলছে যে ঢাকা তখন
বিভিন্ন রাজনীতি এবং সাংস্কৃতিক যে কেন্দ্র সেই হিসেবে সেটা আবির্ভূত হয়েছে, মানুষের সামনে আসছে। ঠিক আছে? তো তো এরকম একজন ইসলাম খান চিস্তির পর এরকম একজন ছিলেন ইসলাম খান চিস্তির পর একজন ছিলেন শায়েস্তা খান। তো তিনিও ছিলেন বাংলার সুবেদার। তো সুবেদার যে উপাধি আর কি, শাসকের উপাধি নাম সুবেদার। তো সুবেদার শায়েস্তা খান বাংলার সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও ইসলামিক শিক্ষা ও স্থাপত্যের বিকাশ অবদান রাখেন। তাহলে এমসিকিউতে যদি আসে কে বাংলার সামাজিক স্থিতিশীলতা রক্ষা ও ইসলামী শিক্ষা ও স্থাপত্যের বিকাশে অবদান রাখেন, তাহলে তার নাম কি হবে? সুবেদার শায়েস্তা খান। এই যে বিভিন্ন সামাজিক স্থিতিশীল রক্ষা, অর্থাৎ এক সমাজের সাথে আরেক সমাজের দ্বন্দ্ব হবে না, ঝগড়া হবে না, পরস্পর মিলেমিশে চলবে, এই যে স্থিতিশীলতা রক্ষা করা বা ইসলামিক যে বিভিন্ন শিক্ষা দেওয়া, অথবা বিভিন্ন ধরনের ইসলামিক যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা নির্মাণ করা বা বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা, এগুলা বেশি বেশি নির্মাণ করা, সেগুলা বিকাশ করা, চারপাশে ছড়াই দেওয়া, এই জিনিসগুলো করছিলেন কে? সুবেদার শায়েস্তা খান। ঠিক আছে? পরবর্তীতে 1717 সালে মুর্শিদ কুলি খানের স্বাধীন নবাবী আমলের সূচনার মাধ্যমে বাংলায় মোগল শাসনের অবসান হয়। তাহলে এই যে ধরো প্রথমে শাসন করলো কে? তুর্কিরা, পরে যে তোমার ইলিয়াস শাহ হুসেন শাহ, তাই না? এরপরে শাসন করলো সুলতানরা দিল্লি কেন্দ্রিক। এরপরে কি আসলো? তোমার মুঘলরা। এরপর হচ্ছে 1717 সালে তিনি হচ্ছে মুর্শিদ কুলি খান, তিনি ছিলেন একজন নবাব। এই নবাব হচ্ছে তার এই যে নবাবী আমলে এই মুঘলদেরকে পরাজিত করছে, ফলে মুঘল শাসনের অবসান হয়েছে। ফলে তখন শুরু হয়েছে নবাবী আমল। ঠিক আছে? তো পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য শুরু হয়। এই যে নবাবী আমল, তো নবাবী আমল আমরা তো বলছিলাম 1757 সালে পলাশী যুদ্ধে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে হেরে গেছে। পরবর্তীতে নবাবী আমল শেষ হয়ে গেছে, শেষ নবাব ছিলেন, পরে ব্রিটিশরা শাসন করা শুরু করছেন। এই জন্য বলছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসতেন। তার ফলে তারা একটা কোম্পানি দিছে, নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ ইন্ডিয়ার পূর্ব দিকে কি বাংলাদেশ নেই, এই জন্য ইস্ট ইস্ট মানে কি পূর্ব দিক নেই। তো এই পূর্ব দিকে যে অঞ্চলটা, সেটা নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে তারা বাংলা অঞ্চলটাকে তখন শাসন করা শুরু করছেন। মুর্শিদ কুলি খানের উত্তরসূরি নবাব সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী এবং সংগ্রামী নবাব। এই যে মুর্শিদ কুলি খানের যে উত্তরসূরি, তার বংশ থেকে যে আসছে নবাব সিরাজউদ্দৌলা, তিনি ছিলেন একজন সাহসী নেতা এবং সম্রাট নবাব ছিলেন। ফলে যিনি ব্রিটিশ কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেন। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা দেখা যাচ্ছে পুরো বাজারে মার্কেট দখল করে লাইতেছে, বিভিন্ন জিনিস জুলুম করে নিয়ে যেতেছে, জুলুম করতেছে, হ্যাঁ, চাকরি বাকরি অনেক কিছু নিয়েই তারা অনেক ঝামেলা করতেছে, তারা অনেক আধিপত্য দেখাইতেছে। এরপরে এই নবাব সিরাজউদ্দৌলা করছে না, তারা উড়ে এসে জুড়ে বসছে, তারা তো এগুলো করতে দেওয়া যাবে না। তাহলে এই অঞ্চলের যে স্বাধীন মানুষরা আছে তারা কেমন কি কাজ করবে? ফলে তাদের বিরুদ্ধে কি করলেন? তিনি লড়াই করা শুরু করলেন। এক সময় যে নবাব সিরাজউদ্দৌলা যে সেনাপতি ছিলেন মীর জাফর, এই মীর জাফর আলী হচ্ছে গিয়ে ব্রিটিশদের সাথে মিলে, হ্যাঁ, সেনাবাহিনীকে দুর্বল করে দিছে। ফলে নবাবের সেনাবাহিনী দুর্বল হয়ে গেছে, ব্রিটিশ অল্প সংখ্যক ব্রিটিশদের কাছে হেরে গেছে। পর্বে এই বাংলার যে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব মানে হচ্ছে একটা দেশের নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকে এবং সে ওই ভূখণ্ডের দাবিদার সে। যেমন বাংলাদেশে একটা ভূখণ্ড আছে, তার বাংলাদেশ জমির যে ভূখণ্ড সেটার মালিক, এটা হচ্ছে সার্বভৌমত্ব আর কি, অস্তিত্বের যে রক্ষাটা। তো সেই অঞ্চলটাকে রক্ষা করার জন্য 1757 সালে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের মোকাবেলা করেন। তিনি বলতেছেন না, এইভাবে তো হবে না, দেখলে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। যদি যুদ্ধ করতে পারি, তাহলে যদি আমি স্বাধীন করতে পারি, তাহলে আমাদের দেশ আমাদের কাছেই থাকবে, তাহলে হচ্ছে কি আমরা এই অঞ্চলে শাসন করতে পারবো। কিন্তু যদি আমরা সার্বভৌমত্ব আমাদের দেশকে টিকে রাখতে না পারি, এই দেশের রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, ব্যবসা বাণিজ্য এগুলো যদি ব্রিটিশদের হাতে চলে যায়, তাহলে আমাদের দেশে সার্বভৌমত্ব তো থাকবে না। তো তারা হচ্ছে গিয়ে তখন এই যে পুরো দেশকে শাসন করা শুরু করবেন। এই জন্য তিনি করছেন, তারা এভাবে মানে নেওয়া গেল না। তারপর উনি পলাশী যুদ্ধে যাইবে পড়ছেন। পলাশী যুদ্ধ হইলো, কিন্তু বিভিন্ন ধরনের কি হইলো, মোকাবেলা হইলো। এবারে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, হ্যাঁ, তারা যে খালা ছিল বসি বেগম, মির্জাফর, বিভিন্ন কারণে সেগুলো হেরে গেল। পরে বাংলাদেশ অবসান ঘটে মুসলিম শাসনের। এই যে 1200 সাল থেকে শুরু করে 1757 সাল, এই পুরা 500 বছর মুসলমানরা শাসন করছেন। কিন্তু এই যে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে হারে যাওয়ার কারণে মুসলমানরা তখন আর কি করতে পারেন না, শাসন করতে পারেন নাই। তখন এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানি, এই লোকেরা কি করলেন? শাসন করা শুরু করলেন। এরা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। উপনিবেশ মানে কি? তারা তাদের কলোনি উপনিবেশ গঠন করছে, ব্রিটিশরা উন্নতি থেকে আইয়া এগুলোকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, ব্যবসা বাণিজ্য করছে, এখানে জুলুম করছে, বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তো এরা একটা কলোনি গঠন করছে, উপনিবেশ গঠন করছে, এজন্য এগুলোকে বলা হয় উপনিবেশক অঞ্চল। হ্যাঁ, ব্রিটিশদের কলোনি ছিল, আন্ডারে ছিল আর কি। তো শুরু হয় ব্রিটিশ উপনিবেশের শাসন, তখন তারা শাসন করা শুরু করছে। তো মুসলিম শাসন মানে বাংলা শাসকদের একটি তালিকা প্রস্তুত করো, তার মধ্যে কারা কারা শাসন করছে।
কার আমলে কোন ধরনের উন্নতি হয়েছে এগুলো লিখতে হবে আর কি, ঠিক আছে। এরপরে ঔপনিবেশিক যুগে বাংলা, এতে ধরো ব্রিটিশরা আসলো, হ্যাঁ ব্রিটিশরা তো আসলো। ব্রিটিশরা আসার ফলে তারা কিভাবে শাসন করা শুরু করলো সেই জিনিসগুলো এখন আমরা জানবো। তো বাংলায় মধ্যযুগের পরবর্তী সময়কাল ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত। এই যে মধ্যযুগ, এই যে তোমার 1200 থেকে 1800 সাল, এই যুগটা ছিল মধ্যযুগ। এই যুগের পরে ব্রিটিশরা এলো, এই যুগটার নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ। কারণ তারা একটা কলোনি গঠন করছে, উপনিবেশ গঠন করছে, এই জন্য এটাকে বলা হয় উপনিবেশের যুগ। উপনিবেশবাদী ব্রিটিশরা উপনিবেশবাদী ব্রিটিশরা এই সময় বাংলার উপর আধিপত্য বিস্তার করেছিল বলে এই সময়কালকে বলা হয় ঔপনিবেশিক শাসন। অর্থাৎ উপনিবেশ মানে কি, বললাম না, অন্য দেশ থেকে আইয়া তার বিভিন্ন ধরনের কলোনি গঠন করতো, অঞ্চল দখল করতো, সেখানে ব্যবসা বাণিজ্য করতো, লুটপাট করতো, বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত। তাদেরকে, ওই দেশগুলোকে তারা নিজেদের উপনিবেশ মনে করতো। তো এই জন্য এই শাসন আমলটাকে বলা হয় উপনিবেশ শাসন। তো শুরুতে 1757 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া যে কোম্পানিটা ছিল নানাভাবে বাংলাকে শোষণ করে, তারা বিভিন্নভাবে শোষণ করা শুরু করলো, হ্যাঁ জুলুম করা শুরু করলো, ন্যায্য মূল্য দিত না, চাকরি বাকরি দিত না, অনেক জুলুম করতো। তারপর 1857 সালে সংঘটিত হয় সিপাহী বিপ্লব। অর্থাৎ তারা যে 100 বছর ধরে 1757 থেকে 1857 সাল অনেকভাবে শোষণ করা শুরু করছে এই দেশের মানুষদের উপরে। ফলে এইভাবে তো হওয়া যায় না, তখন সিপাহী যারা ছিল তারা কি করেছিল, বিপ্লব গড়ানো শুরু করলো, তাদের ওই যে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করলো। এই সিপাহী বিপ্লবের সময় অনেক মানুষ এই দেশের মানুষে মারছিল এই ব্রিটিশরা, ঠিক আছে। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা। এই যে সিপাহী বিপ্লব হয়েছে, বিপ্লবের কারণে ব্রিটিশদের যে রানী রাজারা ছিল, রাজা রানীরা ছিল, তারা দেখতেছে কিরে 100 বছর ধরে শাসন করলাম, তাদের উপরে তো শোষণ করলাম, তাও তো তাদেরকে কন্ট্রোলে নিতে পারতেছি না, তারা তো আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্রোহ করে বিপ্লব করে, তাদেরকে তো কন্ট্রোলে নিতে হবে। তখন এই অঞ্চলে যেই প্রশাসক গুলাকে পাঠাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, তাদেরকে বাদ দিয়ে এবার রানী ভিক্টোরিয়া, এই ইংল্যান্ডের, তারা সরাসরি এখানে হস্তক্ষেপ করা শুরু করলো। সরাসরি তখন তারা ওখান থেকে কন্ট্রোল করতো আর কি, এটাই বলছে। এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গেছিল বাংলা। তখন হচ্ছে বিভিন্ন যে ব্রিটিশদের যে রানী ছিল, প্রথম রানী দ্বিতীয় রানী, তারা হচ্ছে গিয়া বাংলাদেশকে শাসন করা শুরু করলো। এতদিন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে পরোক্ষভাবে তারা কি করতো, শাসন করতো। এখন সরাসরি ব্রিটিশরা শাসন করা শুরু করছে, কারণ তারা দেখতেছে লোককে কন্ট্রোল করতে পারে না এই জন্য। তো পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজিত হওয়ার পর থেকে শুরু করে ভারত স্বাধীন হওয়া পর্যন্ত, কত সাল হয়ে যায়, 1947 সাল পর্যন্ত দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ প্রায় 1757 থেকে 1947, প্রায় 190 বছর তারা বিভিন্ন জেল জুলুম, নির্যাতন, হ্যাঁ শোষণ এগুলো করছে। 190 বছর পরে তারা এখান থেকে চলে গেছে। পরে ভারত পাকিস্তান নামে দুই রাষ্ট্রের জন্ম হয়েছে, পাকিস্তানের সাথে ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান নামে। পরে পাকিস্তানও এই শোষণ করছে, পরে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলে বাংলার নামমাত্র নবাব হন বিশেষত মির্জাফর আলী খান। অর্থাৎ এই নবাব সিরাজউদ্দৌলাকে হারাইয়া ওকে লোভ দেখাইছিল আর কি মির্জাফরকে, যে তুমি যদি সিরাজউদ্দৌলাকে হারাইতে পারো, এত ছোট বাচ্চা, তুমি এত বড়, ওরা যদি হারাইতে পারো, স্যার তোমাকে আমি নবাব বানাবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা বলছে। তো ফলে সে নবাব হয়েছে, কিন্তু তাকে তো ক্ষমতা দিবে না, তাকে নামমাত্র চাইরা বয়া রাখছে, চালাইছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কি। তো ক্ষমতা তার হাতে ওইভাবে দেয় নাই। পরবর্তীতে তারা যে ক্ষমতায় বসায় মীর জাফরের জামাতা মীর কাসিমকে, অর্থাৎ মীর জাফরের যে বের জামাই, তার নাম আছে মীর কাসিম, তাকে ক্ষমতায় বসাইছে মীর জাফরকে সরাইয়া। শুরুতে ব্রিটিশদের আজ্ঞাবহ থাকলেও পরে বিদ্রোহ করে বসেন মীর কাসিম। তো এই মীর জাফর তো কি ছিলেন, ব্রিটিশদের কথা শুনছেন, পরবর্তীতে তাকে সরাই কারে সরাই বসেছেন, তার জামাইরে বসেছেন, মেয়ের জামাইরে। কিন্তু ব্রিটিশরা যেমন কইছে আজ্ঞাবহ, আজ্ঞাবহ মানে যা আদেশ দিব তাই শিরোধার্য, তাই মানবে আর কি, আজ্ঞাবহ। তো ব্রিটিশদের কথা প্রথমে শুনতেন আর কি। তো একটা সময় পর দেখতেছেন কি রে, তাদের কথা হইনা না, আমার দেশের কোনো লাভ হইতেছে না। পরে তিনি বিদ্রোহ করছেন যে না, আপনাদের কথা আমি আর শুনবো না, আমি এভাবে দেশের ক্ষতি করতে পারবো না। পরে তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলার পূর্বসূরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে, পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা হারার পরেও পুরা নিয়ন্ত্রণ ব্রিটিশরা পায় নাই। প্রথমে মির্জাফরের কাছে গেছে, এরপর গেছে এর মেয়ের যে জামাই মীর কাসিম তার কাছে। পরে সে বিদ্রোহ করছে, পরে এখানে একটা যুদ্ধ হয়েছে, বিদ্রোহ করে সে একটা যুদ্ধ করছে, সেই যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। ওই যুদ্ধে সে হারছে, ফলে তার কেউ তো বাচ্চা নাই, ফলে পুরো ক্ষমতা চলে গেছে কারদের হাতে, ব্রিটিশদের হাতে। শুধু বাংলা নয়, এরপর পুরো ভারত উপমহাদেশ ইংরেজ শাসন চলছিল 1947 সাল, প্রায় 200 বছর, প্রায় 190 বছর ধরে। তখন বাংলাদেশ ছাড়াও, বাংলা অঞ্চলটা ছাড়াও ভারত ওদের আন্ডারে চলে গেছিল। প্রথম দিকে ভারত শাসন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরে শাসন ক্ষমতা গ্রহণ করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া। ওই যে বলছিলাম, এই যে সিপাহি বিপ্লব হয়েছিল তোমার 1857 সালে, এই বিদ্রোহের সময় কি হইলো, দেখতেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একা চালাতে পারতেছে না, রাজার সরাসরি হস্তক্ষেপ দরকার।
তখন তখন রানীরা ক্ষমতা চালাতো ব্রিটেনের। তখন এই যে ইংল্যান্ডের যে রানী ছিল ভিক্টোরিয়া, উনি সরাসরি হস্তক্ষেপ করে পুরা ভারত উপমহাদেশকে কি করছে, শাসন করা শুরু করছেন। রানীর পক্ষ থেকে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন। তো রানী আবার কি করতেন, বিভিন্ন ইংরেজ শাসক পাঠাইতেন, তারা আবার এই উপমহাদেশটাকে শাসন করতেন আর কি। তো ইংরেজরা শাসনের নামে প্রতিষ্ঠা করে অপশাসন, অর্থাৎ তারা শাসন করে যদি ভালো শাসন করতে একটা কথা ছিল, তারা অপশাসন করা শুরু করছে। তারা বিভিন্ন জেল জুলুম দিত, অর্থাৎ তারা অনেক খাটাইতেও কিন্তু ন্যায্য মজুরি মূল্য দিত না। এবার ভালো ভালো জিনিসগুলো চুরি করে উত্তোলন করে নিয়ে যেত। হ্যাঁ, বিভিন্ন ধরনের কষ্ট দিত। তো এজন্য তারা এভাবে অপশাসন করা শুরু করছে। ফলে কি করতে না, এই বাংলার যে মানুষরা তারা এগুলা মেনে নিতে পারেনি। তারা বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে কি করছে, আন্দোলন করে তুলছে। এরকম কিছু আন্দোলনের নাম এখানে দিছে, যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহ, অর্থাৎ ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করা শুরুছে। এবারে সিপাহীরা বিদ্রোহ করছে। এবারে এই যে শহীদ তিতুমির তারা বিদ্রোহ করছে। এবার যে ফরাইজি, হাজী শরীয়তুল্লাহ যে ফরাইজি, উনি ওনার লোকদেরকে নিয়ে আন্দোলন করছে। এবারে যারা নীল চাষি আছিল, নীল চাষিরা কি করতো, তাদেরকে ন্যায্য মূল্য দিত না, নীল পুরাটা নিয়ে যেত কারা, ইংল্যান্ডে। তারা এই নীল চাষিরা বিদ্রোহ করছেন, এবার নামে অনেকগুলো বিদ্রোহ করা শুরু করছেন, ঠিক আছে। এ তাদের তাদের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের বিদ্রোহ হইতে আছে। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি হয়, শুরু হয় বিখ্যাত ভারত ছাড় আন্দোলন। অর্থাৎ এই যে দেখতেছে এতভাবে জুলুম করতেছে, সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, তিতুমির বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিদ্রোহ যখন হয়েছে, তখনও তাদেরকে হটাইতে পারতেছে না। এরপরে সর্বশেষ একটা আন্দোলন হয়েছে, এটার নাম হচ্ছে ভারত ছাড় আন্দোলন। অর্থাৎ আর কিছু জানি না, তোদেরকে আর মানতে পারবো না, তোরা আমাদের দেশ ছেড়ে চলে যা। তখন এই আন্দোলন নাম ছিল ভারত ছাড় আন্দোলন। পুরো ভারত উপমহাদেশ ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে। কত সালে, 1947 সালে। ইংরেজরা 1947 সালে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে তখন বাধ্য হয়। এর ফলে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এবার বুঝতে পারলা, এই যে তোমার মৌর্য শাসনরা করলো, এবার গুপ্তরা, এবার পালরা, সেনরা, তুর্কি পরে ইলিয়াস শাহ, হুসেন শাহ, এরপর আছে সুলতানদের পরে আছে মোগলরা, মোগলের পরে আছে নবাবরা, নবাবের পরে আছে ইংরেজরা, ইংরেজদের পরে ভারত পাকিস্তান আসছে। এইভাবে বিভিন্ন যুগ হয়ে হয়ে শাসন করে করে বাংলাদেশ অব্দি আসছে, বুঝতে পারছো। এরপর তো বাংলাদেশ কি করলো, পাকিস্তান আন্ডারে চলে গেল। তো সেখান থেকে বাংলাদেশ কেমন জন্ম হয়েছে সেই জিনিসটা আমরা এখানে জানবো। দেখো, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। অর্থাৎ ভারত পাকিস্তান আলাদা হয়েছে। কেমন আলাদা হয়েছে, যে রাষ্ট্রগুলোতে, যে অঞ্চলগুলোতে মুসলমান বেশি ছিল সেগুলো পাকিস্তান ছিল, সেগুলোর নাম ছিল পাকিস্তান। 1947 সালে 14 আগস্ট পাকিস্তান গঠিত হয়েছে। তো পাকিস্তান ছিল দুটি ভিন্ন অঞ্চলে গঠিত। ভৌগোলিক সীমানা বলছিলাম, একটা বিভিন্ন সীমানা, ভৌগোলিক অঞ্চল, ভৌগোলিক জিনিস কিনা বলছি, নদী নালা সব মিলে যে ভৌগোলিক যে সীমানা, অনেক দূরে অবস্থিত হয় দুইটা ভূখণ্ডের। পশ্চিম অংশটাকে বলা হতো পশ্চিম পাকিস্তান, পূর্ব অংশটাকে বলা হতো পূর্ব পাকিস্তান। অর্থাৎ মুসলমানরা গেছে কাদের কাছে, পাকিস্তানের কাছে, আর হিন্দুরা গেছে আমাদের কাছে। এভাবে পাকিস্তান রাষ্ট্র জন্ম হয়েছে। এখন দুইটা ভূখণ্ড আলাদা আলাদা। এখন বাংলাদেশ থেকে পাকিস্তান দূরত্ব 1200 কিলোমিটার। 1200 কিলোমিটার অনেক দূরে কিন্তু। তো যার কারণে হচ্ছে গিয়ে দুটার আলাদা আলাদা দুইটা নাম দিছে। একটা নাম পূর্ব দিকে, ভারতের পূর্ব দিকে এই জন্য পূর্ব পাকিস্তান, আর হচ্ছে ভারতের পশ্চিম দিকে এই নাম হচ্ছে পশ্চিম পাকিস্তান। তাহলে দুইটি অংশে বিভক্ত ছিল, একটা হলো পূর্ব পাকিস্তান, একটা ছিল পশ্চিম পাকিস্তান, ঠিক আছে। তো বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আন্ডারে। তো তৎকালীন দুই অংশ বিভক্ত পাকিস্তানের শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। অর্থাৎ আজকের দুনিয়া যে পাকিস্তান, তাদের কাছে ছিল ক্ষমতা, অর্থাৎ মুসলমান বাংলাদেশের যে মানুষ, তাদের হাতে ক্ষমতা ছিল না। তারাও নানাভাবে পূর্ব পাকিস্তানের মানুষের শোষণ করতো। অর্থাৎ আগে তো দেখা যাচ্ছে পাল সেন বিভিন্ন আমল হয়ে হয়ে ব্রিটিশ তাদের শাসক শোষণ তো করছেই, কিন্তু পাকিস্তানের কাছে যাওয়ার পরও বাংলাদেশের মানুষের তারা কি করছে, শোষণ করা শুরু করছে, জুলুম করা শুরু করছে। একটা পর্যায়ে অধিকার আদায়ের সংগ্রামে একত্র হয় পূর্ব পাকিস্তানের মানুষ। তারা বলতেছে না সবাই খালি দিনের পর দিন আমাদেরকে শোষণ করিয়ে যাবে, এটা হওয়া যায় না। পরে তারা নিজেদের প্রাপ্য অধিকার, প্রাপ্য হক যেন তারা নিজেদের মতো করে পাইতে পারে, সেগুলো যেন তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা শুরু করছে। কারা শুরু করছে, বাংলাদেশের মানুষ, মানে পূর্ব পাকিস্তানের মানুষ। তো পশ্চিম পাকিস্তানের শাসকরা বুঝতে পারে পূর্ব পাকিস্তানের উপর তাদের আধিপত্য ধরে রাখা সম্ভব নয়। বিভিন্ন ধরনের দফায় দফায় আন্দোলন হয়েছে, এগুলো বড় হলে আরো বিস্তারিত জানতে পারবা। এভাবে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। এরপর দেখতেছে না এভাবে তার সম্ভব না। পরবর্তীতে কি করতেছে তারা, 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সৈন্যবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করে। তারা দেখতেছে না 1971 সালের দেখতেছে কি, তারা দেখতেছে না এভাবে আধিপত্য তার ধরে রাখতে পারতেছে না। তাদের যে হেজেমনি, আধিপত্য, যে শাসন করার যে ইচ্ছা, সেই জিনিসটা সম্ভব না। তারা জুলুম করা শুরু করছে, বাংলাদেশের মানুষ আন্দোলন করা শুরু করছে। তখন তারা কি করছে, জুলুম ভয়টা দেখায়, মানুষের ভয় দেখায়
সে আন্দোলনকে দমাইতে চাইছে। এই জন্য 1971 সালে 25শে মার্চে কালো রাত, সেই রাতে হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী আর্মিরা আসছে, আইসা যারা যেখানে পাইছে মারা শুরু করছে, গণহত্যা করা শুরু করছে। ঠিক আছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে পূর্ব পাকিস্তানের মানুষ। পূর্ব পাকিস্তানের মানুষ তখন দেখতেছে যে না, মানুষ মারলে মরছে, আমরা আন্দোলন করবোই, এভাবে হওয়া যায় না, দিনের পর দিন তারা আমাদেরকে মেরে ফেলবে। পরে 26শে মার্চ তারিখে মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। কারণ শেখ মুজিবুর রহমান কে তো পাকিস্তান ধরে নিয়েছে, 25শে মার্চ কালো রাতের রাতে ধরে নিয়ে গেছে পাকিস্তানে। তারপর হচ্ছে গিয়ে এখন ছিল কে, জিয়াউর রহমান। তো তিনি হচ্ছে 26শে মার্চ যে রাত, এই রাতে হচ্ছে গিয়ে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের একটা বেতার কেন্দ্র, এখন তো টেলিভিশন টিভিতে দেখায়, আগে তো টেলিভিশন ছিল না, কি ছিল, রেডিও ছিল। যেমন আগে আমরা রেডিওতে খেলা শুনতাম, এরকম আর কি। হ্যাঁ, বেতার, রেডিওর বাংলা শব্দ হচ্ছে বেতার কেন্দ্র। এটা ছিল চট্টগ্রাম যে কালুরঘাট যে অঞ্চলটা, সেই অঞ্চলে একটা রেডিও ছিল। ওখান থেকে মেজর জিয়া ঘোষণা করছেন বাংলাদেশের স্বাধীনতা। হ্যাঁ, এর আগে 25শে মার্চ রাতে হচ্ছে শেখ মুজিবুর রহমান তিনি হচ্ছে গিয়ে স্বাধীনতা ঘোষণা করছেন। 26শে মার্চ ঘোষণা করছেন কে, জিয়াউর রহমান। তো এরপর তিনি 27শে মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। স্বাধীনতা ঘোষণা দেন। তো শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনের আগ পর্যন্ত অনেক ভূমিকা ছিল, যার জন্য তখন 1969-70 সাল থেকে ওনাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল আর কি। ঠিক আছে, তো 26 তারিখে স্বাধীনতা ঘোষণা দেন। আবার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আবার কি 27 তারিখে আবার ঘোষণা দেন, দুইবার। ঠিক আছে, ঘোষণা দেন। তো ঘোষণা দিয়েছেন, এখন তো তার মানে কি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিছে। এখন তো কি করতে হবে, যুদ্ধ চাপাই করতে হবে। এরপরে যুদ্ধ চলতে আছে, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাগে ভাগ করছে, বিভিন্ন সেনাপতি মিলিটারি বানাইছে, যুদ্ধ ট্রেনিং দেওয়া হয়েছে, ভারতে অনেক মানুষ আশ্রয় হয়েছে, ভারত কিছু কিছু মানুষকে ট্রেনিং দেওয়া হয়েছে, সব মিলিয়ে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়েছে 9 মাস যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, বলা হয়ে থাকে প্রায় 30 লক্ষ মানুষ মারা গেছে। এই 16 ডিসেম্বর 1971 সালে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। অর্থাৎ এভাবে 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছে কত, 16 ডিসেম্বর 1971 সালে স্বাধীন হয়েছে এবং সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম মানে কি, আমার দেশকে আমি চালাতে পারবো, অন্য দেশকে চালা মানুষ চালাতে পারবে না, আমার দেশের ক্ষমতা, আমার দেশের জমি আমার। এটা হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হ্যাঁ, এটা হচ্ছে সার্বভৌম রাষ্ট্র। এখন ধরো পাকিস্তান স্বাধীন রাষ্ট্র, এখন পাকিস্তানকে যদি অন্য দেশ শাসন করে, তাহলে পাকিস্তান কিন্তু সার্বভৌম রাষ্ট্র হবে না, এরকম আর কি। তো বাংলাদেশ স্বাধীনতার পরে সার্বভৌম রাষ্ট্র হয়েছে, কারণ সে তার নিজের ক্ষমতা স্বাধীনতার পরে লাভ করতে পারছে, সে শাসন করতে পারছে। এটা হচ্ছে সার্বভৌম রাষ্ট্র। ঠিক আছে, এই যে সে জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। মেজর জিয়া তিনি তখন সেনাবাহিনীর মেজর ছিলেন, তো পরবর্তীতে তো তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন। তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা তখন দেন। ঠিক আছে, এরপরে স্বাধীন বাংলাদেশের গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে কি, পুরা বাংলাদেশে কি হয়, সরি, গণ অভ্যুত্থান মানে হচ্ছে পুরা দেশের মানুষ যখন কোনো একটা দাবির পক্ষে আন্দোলনের নামে, সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। গণ মানে পুরা জনগণ, গণ মানুষ যখন একটা আন্দোলন করে, সেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। ঠিক আছে, তো 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে হচ্ছে এখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, যেমন এখন কি জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিভিন্ন খেলা কি যেন হাত পাখা বিভিন্ন ধরনের দল আছে না, এদেরকে বলা হয় গণতান্ত্রিক দল, অর্থাৎ জনগণ ভোট দিবে, এটাকে বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থা আর কি। তো তখন এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল 1971 সালে স্বাধীন হলে এরপরে আর কি। হ্যাঁ, তো 1975 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে শুরু হয় বাকশাল নামক একদলীয় শাসন। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের আমলে এই বাকশাল নামক যে একদলীয় যে শাসনটা, তারা হচ্ছে এই একদলীয় শাসন। অর্থাৎ গণতন্ত্রের মানে কি, অনেকগুলা দল থাকবে, যে যার দলকে পছন্দ করে সে তার দলকে ভোট দিবে। কিন্তু 1975 সালে কি করা হয়েছে, সংবিধানটাকে সংশোধন করা হয়েছে। এখানে গণতন্ত্রের পরিবর্তে এক দল, অর্থাৎ একটাই দল থাকবে, তারাই দেশকে শাসন করবে। সেটার নাম ছিল বাংলাদেশ, সরি বাকশাল। সেটাকে শাসন সেভাবে হচ্ছে শাসন পরিচালনা করা শুরু করছে আর কি। পরবর্তীতে 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র চালু করেন। অর্থাৎ 75 সালের পরে শেখ মুজিবুর রহমান মারা গেছেন, ওনাকে সপরিবারে মেরে ফেলা হয়। ওনার পরিবার মারা যাওয়ার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে ক্ষমতা দখল করছেন, মানে সেনাবাহিনী থেকে দেশকে চালাইছেন, দেশের অবস্থা মোটামুটি ভালো করছেন। হ্যাঁ, দেশে কৃষি ব্যবস্থা সব সেক্টর উন্নত করছেন। করার পরে এবার উনি দেখছেন যে না, একটা দল শুধুমাত্র দেশকে চালাবে এরকম হওয়া উচিত না। তো উনি পরে 1979 সালে 1979 সালে বহুদলীয়, আগের মধ্যে অনেকগুলো দল নিয়ে আবার দেশের শাসন করা শুরু করছেন। ঠিক আছে, তো 1981 সালে ওনাকে পরে আবার মেরে ফেলা হয়। তো 1982 সালে তৎকালীন সেনাবাহিনী প্রধান হুসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে স্বৈরশাসন শুরু করেন। স্বৈরশাসন মানে হচ্ছে সেনাবাহিনীর যে শাসন,
এবং জুলুমের যে শাসন সেটা হচ্ছে স্বৈর শাসন। তো শহীদ প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে, জিয়া রহমান মারা যাওয়ার পরে 1982 সালে তখন এই যে সেনাবাহিনীর যে প্রধান, হ্যাঁ, প্রধান আর কি, সেনাবাহিনীর যে মেইন লোক সে সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ ছিল তার নাম, মানে জাতীয় পার্টির চেয়ারম্যান। তো উনি হচ্ছে গিয়ে তখন অবৈধভাবে ক্ষমতা দখল করছেন, দখল করে স্বৈর শাসন শুরু করছেন, ঠিক আছে। নর্মালি বলা হয় এটাকে সেনা শাসন, কিন্তু সেনাবাহিনী যদি ভালোভাবে শাসন না করে সেটাকে বলা হয় স্বৈর শাসন, জুলুম যদি করে সেটাকে বলা হয় স্বৈর শাসন। এতে জনগণের মধ্যে খুব বৃদ্ধি পেতে থাকে, খুব মানে রাগ, এই যে অবৈধভাবে যে খারাপ শাসন করতেছে, ধীরে ধীরে এটা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করছে আর কি। পরবর্তীতে ছাত্র সমাজ, রাজনৈতিক দল, সাধারণ মানুষ একজোট হয়ে গণতন্ত্রের ফিরে পেতে আন্দোলন শুরু করে। অর্থাৎ তারা চাইতেছে না এভাবে শুধুমাত্র সেনাবাহিনী দেশ চালাবে, এরকম তো হওয়া উচিত না। দেশের সব মানুষ তখন একজোট হয়েছে, একজোট হইয়া তখন হচ্ছে এই গণতন্ত্র, অর্থাৎ সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়ে সরকার গঠন হবে, ওই ব্যবস্থাটা ফিরে আনার জন্য তারা আন্দোলন করা শুরু করছে। এভাবে টানা আন্দোলন ও সংগ্রামের পর 1990 সালে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী এরশাদের পতন হয়। অর্থাৎ এই যে এরশাদ তার পতন হয়েছে 1990 সালে, এই যে আন্দোলনটা, অর্থাৎ 82 সাল ক্ষমতা দখল করছে, এর 8-9 বছর পরে হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে আন্দোলনটা সফল হয় এবং বাংলাদেশে আবার কি হয়, গণতন্ত্রের যে ব্যবস্থাটা সেটা আবার চালু হয়, ঠিক আছে। এরপরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 90 সালে কি কি হলো তোমার, এরশাদের পতন হয়েছে, 91 সালে নির্বাচন হয়েছে সব দল মিলে, তখন বিএনপি জিতছে, মানে খালেদা জিয়া তখন ধরো ক্ষমতায় আসছে। পরবর্তীতে 96 সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। পরে 2001 সালে আবার খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় আসছে। পরবর্তীতে 2008 সালের নাকি ডিসেম্বরের মাসে নির্বাচন হয়েছে, তখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আসার পরে 2011 সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করায় গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। তো 2009 সালে ধরো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আসার পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি এটা বুঝতে হবে। ধরো একটা সরকার ক্ষমতায় আছে, ওই সরকার ক্ষমতা থাকার মধ্যেই যদি আর নির্বাচন হয়, তাহলে যেটা কি হবে, সরকার ম্যানিপুলেট করবে, ওই নির্বাচনকে কন্ট্রোল করার চেষ্টা করবে। ফলে এখানে ভোট কারচুপির অভিযোগ আসবে, সে চাইবে নিজে যেন জিতে যায়, ফলে নিজের অধীনে নির্বাচন করবে। এটাকে বলা হয় মানে সরকারের ব্যবস্থা থাকা অবস্থায় নির্বাচন করা। কিন্তু এটা তো জনগণ মানবে না, এই জন্য বিকল্প একটা সরকার তখন তৈরি করা হয়, সেটাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার, যে শুধুমাত্র নির্বাচনকালীন সময় সরকারটা থাকবে, তারা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে সবগুলো দলের জন্য সুন্দরভাবে নির্বাচন আয়োজন করবে, এবং যে দল বিজয়ী হবে সেই দলের হাতে ক্ষমতা বুঝাই দিয়ে সে চলে যাবে। এটাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 11 সালে কি করছে শেখ হাসিনা সরকার, 11 সালে এসে এটা বাতিল করে দিছে, যেন সে পরবর্তীতে তার নিজের আন্ডারে নির্বাচন করতে পারে। ফলে এটা বাতিল হওয়ার ফলে এই যে গণতান্ত্রিক সিস্টেমটা, এই জিনিসটা বাধাগ্রস্ত হয়, এই জিনিসটা থাকে না। পরে 14 সালে নির্বাচন, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার নাই, এই নির্বাচন ভালো হবে না, আমরা নির্বাচন করবো না। পরে নির্বাচন করে নাই, 14 সালে শেখ হাসিনা সরকার আবার আসছে, 18 সালে বিএনপির অংশগ্রহণ করছে, কিন্তু তখনও নির্বাচন ভালো হয় নাই। পর হচ্ছে আবার আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় আসছে। পরবর্তীতে আবার 24 সালে নির্বাচন অংশগ্রহণ করছে, তখন আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। এভাবে একের পর এক রাজনৈতিক অধিকার সংকোচন। অধিকার সংকোচন মানে কি, যে রাজনৈতিক দলে যে ধরনের অধিকার সেগুলো করতে দেওয়া হচ্ছে না, তাকে সংকুচিত করে ফেলা হচ্ছে, তাকে বাধা দেওয়া হচ্ছে ওইটা। বিরোধী মতের উপর দমন নিপীড়ন, অর্থাৎ তখন যারা বিরোধী মত পোষণ করতো, সরকার দলের বিপক্ষে কথাবার্তা বলতো, তাদের উপর দমন নিপীড়ন চালানো হয়েছিল। তারপরে বিভিন্ন ধরনের খুন, গুম, তারপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থাৎ বিচার না করে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হইতো, সীমাহীন বিভিন্ন দুর্নীতি হইতো। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে অকার্যকর করার মধ্য দিয়ে ফেসিবাদী শাসন প্রতিষ্ঠা হয়। তখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি ভালোভাবে চলে, তাহলে দেখা যাচ্ছে কোনো সরকার, হ্যাঁ, অন্যায় কাজ করতে পারে না। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি সরকার নিজেদের লোকদের দিয়ে বসে অকার্যকর করে ফেলে, তখন কিন্তু একটা রাষ্ট্র ভালো করে চলে না। তখন সে তার নিজের মতো যা মতো তা করতে পারে। ওই ধরনের শাসন ব্যবস্থাকে বলা হয় ফেসিবাদী শাসন ব্যবস্থা। ফলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়, তারা বলতেছে না এভাবে তো সম্ভব হয় না। তো পরবর্তী 2024 সালে জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নামে শিক্ষার্থীরা। তো তখন দেখা যায় বিসিএস এ, হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোটা, বিভিন্ন কোটা সহ 30% কত পার্সেন্ট পর্যন্ত কোটা দেওয়া হয়েছিল। তো যার ফলে যারা চাকরি করতো, যারা মেধাবী ছিল, তারা চাকরি পাইতো না, যারা কোটার কারণে তারা ধরো চাকরি পাই যেত আর কি। তার ফলে জুন মাসের দিকে, এই যে তোমার 2024 সাল, 24 সালের যে জুন মাস, এই জুন মাসে হচ্ছে কোটা, সরকারি চাকরিতে কোটা যেন না থাকে, এর জন্য আন্দোলন করা শুরু করছে। কারা শুরু করছে? শিক্ষার্থীরা। আন্দোলনে নিয়োজিত দমনে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যরা নৃশংস হত্যাকাণ্ড চালায়। অর্থাৎ এই যে শিক্ষার্থী আন্দোলন করতেছে, তাদেরকে তো দমাইতে হবে। এভাবে সরকার যে বিভিন্ন দলীয় যে বিভিন্ন সন্ত্রাস কিংবা যে আইন শৃঙ্খলা বিভিন্ন রক্ষা করার যে বাহিনী, পুলিশ, তারা হচ্ছে গিয়ে এই আন্দোলনকারীদের যারা আছে তাদের বিভিন্ন হত্যাকাণ্ড চালায়, তাদের উপর বিভিন্ন জুলুম চালায়, তাদেরকে ধরে নিয়ে যায়, ভয় দেখায়। পরবর্তীতে 16ই জুলাই রংপুরে আবু সাইদ
চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ 6 জন শহীদ হন 16 জুলাই 16 তারিখ। এরপর যখন মানুষ সর্বপ্রথম এই 16 জুলাই সর্বপ্রথম মানুষ মারা গেছে, এই আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিম আকরাম থেকে শুরু করে 6 জন যখন মারা গেছে, তখন এই কোটা আন্দোলন আর কোটা আন্দোলন থাকে নাই, পুরা স্কুল কলেজ ভার্সিটি পুরা বাংলাদেশ ছড়াই পড়ছে। এই যে দেখো, ফলে কোটা আন্দোলন, সংস্কারের আন্দোলন দেশব্যাপী স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা স্তরে স্তরে এই আন্দোলনটা ছড়াই পড়ছে। আন্দোলন দমনে সরকার নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা করে, তখন সে মানুষ মারা শুরু করছে, বিদ্যুৎ অফ করে দিছে, অনেকে জেলে নিয়ে গেছে, এরকম আর কি। এর প্রতিক্রিয়া ছাত্র জনতা সম্মিলিতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা দেয়। অর্থাৎ আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার, এখন কোটা থাকবে না, সবাই পরীক্ষা দিয়ে মেধাবী টিকবে। কিন্তু যখন এদের উপর হত্যাকাণ্ড চালানো হলো, তখন পুরো দেশের মানুষ একলগে হয়ে গেছে, হয়ে বলছে না, এই সরকারের অধীনে আর থাকা যাবে না, এই সরকারের পদত্যাগ ঘোষণা করতে হবে। তখন অনেকগুলো দফার পরিবর্তে একটাই দফা, সেটা হচ্ছে সরকারকে চলে যেতে হবে। অবশেষে হাজার শহীদের বিনিময়ে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, অর্থাৎ সে পলায় ভারতে চলে যায়। এই যে পলায় ভারতে চলে যায়, অভিযাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের, অর্থাৎ এখানে একটা নতুন বাংলাদেশ শুরু হয়, যেখানে কোনো যে তোমার ফেসিবাদের যে রাজনীতি, গণতন্ত্রের যে ব্যাহত হওয়া, এই জিনিসটা থাকবে না। এই গণ আন্দোলনকে জুলাই গণ অভ্যুত্থান বলা হয়। এই যে গণ অভ্যুত্থান পড়েছিলাম আমরা, দেখছিলাম গণ অভ্যুত্থান করছিল, এরশাদ বলে এরশাদকে হটাইলো, এরপরে শেখ হাসিনাকে হটাইছে, এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান বলা হয়, কারণ এটা জুলাই মাসে ওই গণ অভ্যুত্থানটা হয়েছিল আর কি, ঠিক আছে। যদি আগস্টের 5 তারিখ হয়েছে, কিন্তু শুরু হয়েছিল জুলাই মাস থেকে। এই গণ অভ্যুত্থান বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা, ঐক্য ও সাহসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ এই মানুষ কি চায়, তার যে আকাঙ্ক্ষা, তাদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্য, তাদের সাহস, তারা যে আন্দোলন করতে পারে, তারা যে অন্যায় মেনে নিবে না, এই জিনিসগুলো উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এটা একটা এক্সাম্পল। হ্যাঁ, তো এইভাবে দেখো, এই এরশাদ আমলে গঠিত মুক্তিবাদ মানুষ নামা মাঠে নামছে, এদের স্বৈরাচারী যে বিরুদ্ধে যেই আন্দোলন এরশাদের সময়, তার নাম ছিল নূর, শহীদ নূর, সে প্রথমে মারা গেছিল, তার ছবিটা, এটা আবু সাইদ যে মারা গেছিল কি জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার আমলে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি অধ্যায়টা। আমরা বাংলাদেশের মানুষ কিভাবে প্রাচীন কাল থেকে কিভাবে বসবাস করছে, পাল আমল, গুপ্ত আমল, সেন আমল, হ্যাঁ, তারপরে হচ্ছে তুর্কিরা, মুসলমানরা, বিভিন্ন, তারপরে হচ্ছে নবাবরা, তারপরে হচ্ছে তোমার ইংরেজরা, এরপরে হচ্ছে পাকিস্তান, সেখান থেকে বাংলাদেশ, বাংলাদেশের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল, তারপরে হচ্ছে তোমার আহ এরশাদের আমল, সেখান থেকে শেখ হাসিনার আমল থেকে শুরু করে কেমনে কেমনে ইতিহাসগুলো পরিবর্তিত হয়েছে, রাজনীতিটা চেঞ্জ হয়েছে, সেই জিনিসটা একটা বিস্তারিত ধারণা মোটামুটি অল্প কথায় এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা মোটামুটি আমরা শেষ করলাম। এখন হচ্ছে কি অনুশীলনী। এখন দেখো কি বলছে, কোন তারিখে বিজয় দিবস পালিত হয়। তা আমরা তো জানি বিজয় দিবস মানে কি, যে তারিখে বিজয় হয়েছে। তো বিজয় হয়েছে কত তারিখ, 16 ডিসেম্বর 1971 সালে। আর 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, কারণ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণা দিয়েছে, তাই না। এই জন্য হচ্ছে 26শে মার্চের স্বাধীনতা দিবস। আর বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। প্রাচীন বাংলা ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি। ব্যবসা বাণিজ্য অত্যন্ত কর্মজনক না, উন্নত অর্থনৈতিক ব্যবস্থা না, অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা না, অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প। তো ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ ছিল সম্ভবত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল, যে নদী নদী ছিল, আবার বিভিন্ন ধরনের কি ছিল, কৃষি ও শিল্প উৎপাদন ছিল। তো খ অথবা গ যে কোনো একটা হবে, তুমি গাইড থেকে দেখে নিও কোনটা উত্তর দিচ্ছে, ঠিক আছে। এবার একটা এমসিকিউ দিছে, উদ্দীপক। নরসিংদীতে, এই দেখো, নরসিংদীতে মাটি খনন করে পাথরের হাতর, কোডি, কোঠাল, বাটারি, তীরের ফলা পাওয়া গেছে। আর ঢাকার একটি বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সভ্যতা নির্দেশে দেখার জন্য বগুড়া এবং নরসিংদী শিক্ষা সফরে যায়। তথ্য 1, তথ্য 2। এখন বলতেছে তথ্য 1 কোন যুগকে নির্দেশন করে। তথ্য কি, নরসিংদী না, পাথর তৈরি, তাহলে এটা বদ্ধ যুগ হবে না, আধুনিক যুগ না, তাম্র যুগ না, কোন প্রাগৈতিহাসিক যে যুগ আমরা পড়ছিলাম, ঠিক আছে, ওই যুগের। তাও গাই থেকে দেখে নিও। এক, তথ্য 1, 2 এর স্থানে শিক্ষার্থী পর্যবেক্ষণ করবে 1 ও 2 এর স্থানে। পুণ্ডলিপি, এই যে সেখানে তো নরসিংদীর কাছে, সরি, এই যে দেখো কোথায় গেছে, বগুড়ার কাছে নেই, তো বগুড়াতে মহাস্থান করছিল, সেখান থেকে পুণ্ডলিপি পাইছে, হ্যাঁ, নানান রকম প্রাচীন হাতিয়ার, সেটা কিন্তু সে পাবে, তাই না। এবারে নরসিংদী, তা বিদেশিতে রপ্তানি বিভিন্ন শস্য ভান্ডার, শস্য ভান্ডার পাবে কিনা আমি জানি না, কিন্তু শস্য ভান্ডার যখন রপ্তানি করছে আর কি, এটা পাওয়া যাবে কিনা শিওর না। তা উত্তর 1, 2 হইতে পারে, অথবা 1, 2, 3 ছিল হইতে পারে। কিন্তু এই অঞ্চলগুলোতে শস্য ভান্ডার ছিল, কিন্তু এতদিন এগুলো মজুত করে রাখতে পারছে কিনা এটা তো জানা নাই। তো সেক্ষেত্রে হয় 1, 2 উত্তর হবে, না হলে 1, 2, 3, 4 উত্তর হবে। এটা দেখে নিয়ে কাছ থেকে। এবার হচ্ছে সৃজনশীল প্রশ্ন কিভাবে আনসার করবা। দেখো, প্রচুর ধান উৎপাদন, বিভিন্ন ধরনের দেশীয় ফল উৎপাদন, বিভিন্ন ধরনের দেশীয় ফল উৎপাদন। এই যে দেখো আমরা এখানে পড়ছিলাম, এই দেখো, প্রাচীন বাংলার সমাজ, অর্থনীতি, ধর্ম, এই যে কৃষি যুগটা, হ্যাঁ, কুটির শিল্প,
এখানে আমরা পড়ছিলাম না, এই দেখো তোমার ধান, রপ্তানির মাধ্যমে তোমরা কি তো তুলা, হ্যাঁ, সুপা সরি, দেখো তুলা, কৃষি পণ্য, সুপারি, নারিকেল, আম, কাঁঠাল, ডুমুর, তারপর হচ্ছে সরিষা, চিনি গুঁড়া, তারপরে চিনি, গুড়, পান, এগুলো বিভিন্ন ধরনের হাসিল নি, কুটির শিল্প হাসিল নি, এই জিনিসগুলো আমরা পড়ছি না কৃষি যুগটাতে। তো এটি এখানে দিছে যে প্রচুর ধান উৎপাদন হতে বিভিন্ন দেশে ফল উৎপাদন হইতো। তখন বলছে তথ্য একের মতে প্রাচীন বাংলাদেশের গৌরবময় খ্যাতটি ব্যাখ্যা করো। তাহলে এখন তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এই যে তোমার এখন আমি দাগে দিয়েছিলাম না, ধান, কৃষি দিছি, বিভিন্ন ফসল ফসল, অর্থাৎ তোমার হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসগুলো আসিল, হ্যাঁ, ওই এক কৃষি ক্ষেত্রটা পুরোটাই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? বই যতটুকু লেখা আছে অথবা গাড়ি যতটুকু লেখা সেটা লিখতে হবে। এরপরটা কি, আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত। আকাশপথে বিমান দিয়ে এখন কি করা হয়, বাংলা আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি, অর্থাৎ আমেরিকার মধ্যে বাংলাদেশে তৈরি পোশাক আছে এটা রপ্তানি করে পাঠায় বর্তমানে। আবার পাটজাত দ্রব্য, এটা হচ্ছে আধুনিক যুগ, হ্যাঁ। তো তথ্য দিয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন যুগের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও। অর্থাৎ এখন যেমন বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি গার্মেন্টস গুলো সেক্টর গুলো আছে, এখানে কি বিভিন্ন তৈরি রেডিমেড গার্মেন্টস, হ্যাঁ, তৈরি পোশাক গুলো কি করে, বা পাটজাত বিভিন্ন যে দ্রব্য এগুলো কি বিমান দিয়ে বিভিন্ন দেশে কি করে পাঠায়নি, হ্যাঁ, পাঠায় তো। তো এখন যেমন পাঠায় তখন তো কৃষিকাজ বিভিন্ন পণ্য পাঠাইতো, কেমনে পাঠাইতো, নদী পথে পাঠাইতো, নৌকা দিয়ে পাঠাইতো, তাই না? তো ওই জিনিস লাগতে হবে, ওই জায়গায় নদীর পথে সমুদ্রের পথে যাইতো, এখন আকাশ পথে যায়। এই জিনিসটা বাংলা ব্যাখ্যা করতে হবে আর কি। এবার কিন্তু প্রশ্ন উত্তর, শিক্ষার ক্ষেত্রে কিভাবে প্রাচীন বাংলায় মানুষ এগিয়ে ছিল। ওই যে বললাম তোমার বিভিন্ন যে বিহার, হ্যাঁ, বিহার, শালবন বিহার, sorry, মানে পাহাড়পুর যে সোমপুর বিহার, বৌদ্ধ বিহার যেগুলো ছিল, এখানে আমরা বলছিলাম চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জিনিস কি হয়েছিল। আমার একটু দেখাই তাহলে বুঝতে পারবা। এই যে শিক্ষা যে যুগটা মৌর্য গুপ্তের আমলে যে আচার্য ছিল, শ্রবণ ছিল, হ্যাঁ, বৌদ্ধ বিহার, সেখানে আবাসিক হোটেল ছাত্র থাকতো। এখানে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা, ব্যাকরণ, জ্যোতিষী বিদ্যা বিভিন্ন ধরনের অংশগ্রহণ করতো। আবার এখানে বিভিন্ন সাহিত্য ছিল না, যেমন বল্লাল সেন দান সাগর, উদ্যোগ সাগর বিভিন্ন জিনিস বানাইছিল। এবার যে রামচরিত, এখানে বিভিন্ন সাহিত্য ছিল না, এই সাহিত্যগুলো চর্চা কিভাবে করা হয়েছে এগুলো ভালো করে লিখতে হবে, ঠিক আছে? বাট অল্প কথা লিখতে হবে, কারণ এগুলো 2 মার্কের জন্য আসবে। গাড়ি দেখে কতটুকু উত্তর লাগছে। সুলতানি আমলে বাংলা স্থাপত্য শিল্পের দুটি নিদর্শনের বর্ণনা দাও। এই যে সুলতানি আমলে বিভিন্ন ধরনের ইয়ে বানাইছিল না তোমার, এই ষাট গম্বুজ মসজিদ, এই বিভিন্ন জিনিসগুলোর উদাহরণ তখন এখান থেকে দিবা। 16 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? কারণ ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীর বিপরীতে যে 9 মাস যুদ্ধ হইলো, সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, এই জন্য ইতিহাসটি গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানকে ঐক্য ও সাহসের প্রতীক বলা হয়েছে কেন? কারণ জুলাই অভ্যুত্থানে তখন হচ্ছে কি দেখে সরকার অনেক মানুষ মারছে, মারার পরেও তারা জনগণ ঐক্য হয়েছে, সেটাকে ফাটাল দৌড়াতে পারে নাই। মানুষ ভয় পায় নাই, পালায় যায় নাই, মানুষ মারা যাওয়ার পরও রাস্তা নেমে আসছে, সাহস দেখাইছে। এরপর তারা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করছে, পালা যেতে বাধ্য করছে। তাহলে কি ঐক্য এবং সাহসের প্রতীক না? তাই 2-3 লাইনে লিখতে হবে আর কি। এরপর 3 নম্বর দেয়, তাহলে আজকে এতটুকুই, অনেক বড় হয়ে গেছে, বাট কঠিন না, তুমি একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবা আর কি। পরে বই থেকে কয়েকবার রিডিং করবা, বুঝতে পারলে এবারে মুখস্থ করা শুরু করবো।